ইম্পর্টেন্ট বলতে ল্যাঙ্গুয়েজ জগতে যারা ইংলিশে একদম উইক তাদের জন্য এই টপিকটা মারাত্মক লেভেলের। কঠিন মনে হবে কিন্তু সহজ। আর একটা কথা বলি নেই, ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য ব্রিক সেন্টেন্স মাস্ট ইউ হ্যাভ টু ফলো দিস ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলি, আমরা যদি একটু একটা সেন্টেন্সকে ব্রডেন করি তখন এটা প্রয়োজন। যেমন আমি যদি কাউকে বলি যে আই লাইক, এটাই দেই, আপনারা এগুলো ভালো পারেন, এইটুকু মনে করে, এর চেয়ে একটু বাড়ান তো সেন্টেন্সটা। এইটুকু তো আপনারা বলেন, এইটুকু বললে তো এখন আর কেউ ইমপ্রেস হয় না, হয়? আপনি কেমনে জানেন? হয় কিনা বলেন না। হয়, এই বলো, এইটুকু বললে ইমপ্রেস হয়? ইমপ্রেস বুঝো না ভাই। বিকজ লাগবে না, বিকজে করে ডট ডট দিলাম, ডট ডট। অথবা একই সেন্টেন্সে যদি আমরা সমাপ্ত করতে চাই, অবশ্যই আপনি যদি লাইকের জায়গাতে আপনারা লাভ ইউজ করতে পারেন। অ্যাডোর, অ্যাডোরটা সবচেয়ে ভালো। এখানে সবচেয়ে প্রাঞ্জল ওয়ার্ড কোন? অ্যাডোর। অ্যাডোর মিনস, হ্যাঁ, একই জিনিসই। তো সবচেয়ে ফেভার ওয়ার্ড হচ্ছে এটা। কিন্তু এটা সবাই বলে না বিদায়, বলে ফেলবে আই আদর ইউ। তার বাংলা ইংলিশ কি হয়ে যাবে? মিক্সার হয়ে যাবে, ঠিক আছে। এরপর থেকে যদি আমরা বলি যে ফ্রম মাই হার্ট, রাইট, এই দেখ, একটু বাড়াইছে পরে কি আসছে একটা, কি আসছে, ফ্রম। বিকজ আমরা যদি সেন্টেন্স ব্রডেন করতে চাই, বড় করতে চাই, তাহলেই কার প্রয়োজন হবে? এটা স্টুডেন্টরা একটু কম পারে। বলতে পারেন কেন কম পারে? কয়েকটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে এটাতে তারা প্র্যাকটিস করে না তেমন। শর্টকাট কথা বলাতে আমরা অভ্যস্ত বেশি, এবং শর্টকাট সেন্টেন্স আমরা লিখিও বেশি। বড় সেন্টেন্স আমরা লেখালেখি করি না, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে প্রাপোজিশনের পড়াটা একদম কম হয়। চাকরির ক্ষেত্রে বলি, এমনি নর্মালি পড়াশোনা করলে দেখবেন এই টপিকটা আপনার কম পড়ে। যদিও রেগুলার থাকে যে আমরা মেমোরাইজিং পার্টে বা এটা থাকবে, কিন্তু দেখবেন পড়ার সময় এটা ভুলে যান, থাকে না, ঠিক আছে। কিন্তু এটা না থাকার কারণে ইংলিশের উইকনেসটা সবচেয়ে বেশি। কেন? আচ্ছা, এই টপিকটাই তো ইংলিশকে স্ট্রং করে। এই টপিকটা কি ইংলিশকে অনেক স্ট্রং করে, কিন্তু আমরা এই টপিকে অনেক দুর্বল। আজকে দেখি মোটামুটি আমি 70-80% কাভার করে দিব। পুরো ক্লাস সম্ভব না, আগে বলে দিচ্ছি। কারণ এক একটা প্রাপোজিশনের ব্যবহার কমপক্ষে 10-12টা আছে, ঠিক আছে। একটি ওয়ার্ডের ব্যবহার কি 10টা। আপাতত যেহেতু আমরা পরীক্ষা দিব, তো আমাদের এক্সামে কি আছে, এক্সামটা যেহেতু এমসিকিউ, এটার জন্য ইম্পর্টেন্ট। রিটেন যারা দিবেন এটার জন্য ইম্পর্টেন্ট। কারণ এটা এমসিকিউ রিটেন দুইটা। ইভেন ভাইবার জন্য, ভাইবা যদি আপনার ইংলিশে হয় তো অবশ্যই, ইভেন প্রাইমারি ভাইবা গুলো মাঝে মাঝে ইংলিশে হয়। কারণ প্রাইমারিতে মেজরিটি, অর্ধেক কোশ্চেনে আপনাকে করবে এরাম ইংরেজি সেন্টেন্স কি করার জন্য, ট্রান্সলেট করার জন্য। বাংলা থেকে ইংলিশ করুন অথবা ইংলিশ থেকে কি বাংলা করেন, যে ভাইবা দিয়েছেন এক্সপিরিয়েন্স থাকবে। এবং ইভেন বলবে, যেমন আমার একটা স্টুডেন্ট ছিল আরওয়ারা, ওকে জিজ্ঞাসা করেছে যে চট্টগ্রাম যে পর্যটক নগরী, এই সম্পর্কে তুমি ইংলিশে কয়েকটা লাইন বল। তো মোটামুটি তার একটু জানতে হবে, তখন কিন্তু ইংলিশে লাগবে এগুলো, ঠিক আছে। তো ভাইভাতেও আপনার এই সবগুলো ইম্পর্টেন্ট। তো এমসিকিউ তো মাস্ট, কিভাবে আসে দেখাবো। রিটেনটা হচ্ছে এটা ব্যবহার জানলে ইংলিশ ভালো লিখতে পারবে, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে আসুন, হেডলাইন লিখেন প্রেপোজিশন। প্রেপোজিশনের কাজ কি, কে কে জানেন? এটার অর্থ অনুযায়ী যে প্রে বা প্রি দুইটাই শুদ্ধ। প্রি পজিশন ও প্রে পজিশন দুইটাই কি শুদ্ধ। তো প্রি মানে আগে, পজিশন মানে কি অবস্থান। এইটুকু হয়তো ব্যাখ্যা, আমরা এইসব বাংলা ব্যাখ্যাতে কোনো কাজ আসবে না। ডিরেক্টলি জানতে হবে আর কি কাজ করে, ঠিক আছে। নাম্বার ওয়ান,
প্রথমে একটা কাজ হচ্ছে একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের এটা খাঁটি বাংলা যদি বলি ঘটকের মতো কাজ করে। কিসের মতো? ঘটক দেখেছেন? দেখেন নাই? দেখেন নাই? কি করছেন এই জীবনে? ঘটক দেখে নাই এখন, এখন অবশ্য ঘটক আমাদের তেমন লাগে না। লাগে ফেসবুক যেটা আছে এটাই বড় ঘটক। ঠিক আছে, আমরা এটা ঘটকের মতো কাজ করি, দ্যাট মিনস রিলেশন, অন্যয়। ম্যাথমেটিক্স একটা বলছেন না, অন্য একটা আছে না, ওইটার মতো কাজ করে সম্পর্ক। এটা বিপরীত একটা যদি বা সরি পাশাপাশি যদি একটা ওয়ার্ড বলি সেটা হচ্ছে কনজাংশন। কি? কনজাংশন মানে কি করা? সম্পর্ক স্থাপন করা, একত্র করা, যুক্ত করা। ঠিক আছে, প্রেপোজিশনের কাজটাই সেম। এটা কার কার কাজ করতে পারে? একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের কি করতে পারে? সম্পর্ক স্থাপন করতে পারে। এটা কিন্তু কি পয়েন্ট। 2 নম্বর কি পয়েন্ট হচ্ছে, এটা আমি আগেই বলেছি অনেকেরই, একটি সেন্টেন্সের সাথে আর একটা ওয়ার্ডের কি করতে পারে? সম্পর্ক স্থাপন করতে পারে। এই দুইটা কাজ একদম ম্যান্ডাটরি, সে করে। এই দুইটা কাজ সে করে, সেন্টেন্সের সাথে আর একটা ওয়ার্ডের সম্পর্ক করে। তারপরে 3 নম্বর যদি বলি, সেন্টেন্স বড় করতে, সেন্টেন্স যদি আমরা বড় করতে চাই, রেসপন্সিবিলিটি একদম 99%। কি? 9%। সেন্টেন্স বড়র ক্ষেত্রে এটা খুবই উপকারিতা বেশি। ইভেন 4 নম্বর যদি আমরা, 4 নম্বর দিব না, 3 নম্বর পর্যন্ত রাখি। সেন্টেন্স বড় করার ক্ষেত্রে এইটুকু বেশি প্রয়োজন প্রাপোজিশনে। ক্লাসটা লং করবো না। এখন আসে, প্রাপোজিশনকে গ্রামারবিদরা মূলত দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? নাম্বার 1, ইউজ অফ প্রাপোজিশন। দ্যাট মিনস কিভাবে আপনি প্রেপোজিশনটা ব্যবহার করবেন, প্রেপোজিশনের ব্যবহার কোন কোন ক্ষেত্রে, কার কার ক্ষেত্রে ব্যবহার হবে, এটা একটা বিষয়। আর এটা আছে দুনিয়ার উল্টাপাল্টা হয়ে যাবে, এটাকে ইংরেজি ভাষা বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে কি? যার সাথে যে লেগে আছে লেগেই থাকবে। কথা বোঝেন নাই? মনে করেন ফন্ট অফ, কি অফ? ফন্ট অফ থাকবে। মনে করেন অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশনের সাথে কি হবে? ফর হবে। যে এটা অন্য ইন বা অ্যাট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাকে ইংরেজি ভাষায় কি বলা হয়? অ্যাপ্রোপ্রিয়েট। এটা আপনাকে একদম মেমোরাইজ রাখতে হবে। যেমন 41, 41 বিসিএস এ আসছিল, অ্যাড হেয়ার মনে 41 না 43। তো অ্যাড হেয়ার টু, বলেন। অ্যাড হেয়ার টু মিনস লেগে থাকা। টু অ্যাড হেয়ার টু ইজ সাকসেস। লেগে থাকায় কি? সফলতা। লেগে থাকায় কি? সফলতা। টু অ্যাডহার টু ইজ সাকসেস। প্রথমটা ইম্পারেটিভ টু, শেষেরটা হচ্ছে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমটা তো ইম্পারেটিভ টু, টু অ্যাডহার টু ইজ সাকসেস। এই অ্যাডহারের সাথে কি বসছে? টু বসছে। লেগে থাকা, লেগে থাকা যত এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে শিখবেন, এটার আমি কয়েকটা আপনাকে থিম দিব, ওই থিমের উপর পড়লে এনাফ। বুঝতে পারছি? প্রথমে আমরা চলে যাই ইউজ অফ প্রিপোজিশন, এটাকে শেষ করি। একটা একটা করে ক্যাটাগরি পড়াই তাহলে মনে থাকবে। ইউজ অফ প্রেপোজিশন আমরা যাব। ইউজ অফ প্রেপোজিশন বলতে আমরা কি বুঝি? প্রেপোজিশন, আমাদের ব্রেইনে অনেক প্রেপোজিশন আছে, রাইট? আমাদের পরীক্ষায় কোন কোন জায়গায় কনফিউজড করে, কোন কোন জায়গায় ঝামেলা করে, এগুলো আমরা আজকে একটু কম্পেয়ার করে শিখবো। ঠিক আছে? সবসময় কম্পেয়ার করে না শিখলে পড়া শিখা হবে না। আপনারা একটু পরে লিখবেন, সাথে সাথে লিখে এরকম ছোট জায়গায় জায়গা হবে না। বড় একটা বড় ওপেন প্লেস, ঠিক আছে? মনে করেন আমিও ছোট লিখছি, আরো বড় লিখছি। প্রথমে আমি একটা গ্রাফে চলে যাব, গ্রাফের পরে আমি প্রায়োগিকে চলে যাব, ঠিক আছে? প্র্যাকটিক্যাল। সো 1 নম্বর দেখেন, মনে করেন আপনি কোন জায়গায় বসবাস করছেন অথবা অবস্থান করছেন। নাও, হোয়ার আর ইউ? এখন আপনি কোথায়?
ক্লাসে আছেন না? তাহলে বোঝা যাচ্ছে কোন একটা ভিতরে আপনি কি করছেন, অবস্থান করছেন, কোন একটা জায়গায় ভিতরে বা কোন একজন থাকা অবস্থান করা, তো কি ইউজ করবেন? এটা একটা প্লেস, এটা আর কি বুঝাচ্ছি। তাহলে আমি কি, এই ধরেন একটা কবি সাহিত্যিক ডক্টর আল্লামা ইকবাল সে দ্যাট হিজ লাভার্স, আম ইন ইউ আর ইন মি, ইট ইজ দ্য রোলস অফ লাভার্স। কি বলেছে? আম ইন ইউ, ইউ আর ইন মি, এটা মানে কি? সে বলছে আমি কার মধ্যে? তোমার মধ্যে। তুমি কার মধ্যে? আমার মধ্যে। ইন ইউজ করছে। আম ইন ইউ, ইউ আর, ওর বুঝে না, তখন ওকে বলা হয় নাই। না বললে এগুলো উদয় হবে কিভাবে? বলতে হবে, ঠিক আছে? আম ইন ইউ, ইউ আর ইন মি, ইট ইজ দ্য রোলস অফ লাভার্স। উনি বলতেছেন যে আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে, এটা হচ্ছে প্রেমিকদের রীতি। পৃথিবীর সব মানুষই একজন প্রেমিক, ঠিক আছে? পরিবারের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে না? এটা তো একদম প্রেমিক, নাহলে গুললেই হবে। এছাড়াও কি আচ্ছা, পজিটিভ সাইডে আনা দরকার, এটাকে নেগেটিভ সাইড দিতে দিতে এটা অবক্ষয় হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, তখন ওই ছেলেমেয়েরা, আধুনিক ছেলেমেয়েরা বলবে, ও মাই গড, চিলড্রেন অ্যাবিউজ মাই ফাদার অ্যান্ড মম। খাটাসের ঘরে খাটাস, ইংরেজি শিখে কি বলতেছে? চিলড্রেন অ্যাবিউজ, হ্যারাসমেন্ট বিলি করে তারে। দেখলেই তো শতানের মতো লাগে, ফুললি শতান ইংরেজি। এই তো এটাকে বলা হয় ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড। এই শিক্ষাগুলো প্রত্যেকটা সন্তানকে ছোটকাল থেকে দেওয়া উচিত। তারা এমন শিক্ষা দিছে, এটা অবশেষে বাবা মারে কোথা নিয়ে দাঁড় করাইছে? কাঠ গড়ায়, ঠিক আছে? এটা দেখলে, আমি যদি সামওয়ান কাউকে বলি, হ্যাঁ, উইল ইউ ম্যারি হার, কেউ রাজি হবে না, মাগনা দিয়ে দিব, নিবে না। কিস্তি দিলে দিবে, বিয়ে করলে না ডিভোর্স দিবে। এ আজাইরা মানে না করার আগে সবকিছু দিয়ে ফেলতেছে। আগে মানুষ বিয়ে করবে, তারপরে কি দিবে? তুমি তো ডিভোর্স করিও না, এই শব্দ কম উচ্চারণ করো, ঠিক আছে? এই শব্দ বেশি যারা উচ্চারণ করে, কখন কোন সময় বের হয়ে যায় বলা, আপনারা বললে লাভ হবে না, এরা বললে লাভ হবে। তাহলে আসুন ইন, ওই তার মধ্যে ম্যানার্স এটিকেট নাই বললেই চলে। সে হ্যাজ নো ম্যানার এন্ড এটিকেটস ইন হার মাইন্ড। তাহলে আমরা কোনো জিনিস ভিতরে থাকলে কি ইউজ করব? ইন। এখন মনে করে একজন মহিলা এইমাত্র প্রবেশ করেছে, মহিলা বলতে মেয়ে আর কি। কে প্রবেশ করেছে? কিছুক্ষণ আগে একটা ক্লাসে আসছে কে? হ্যাঁ, কথা গেছে। ওই তো আমাদের, তোমার নাম কি না? ফাহমিদা। ফাহমিদা আসছে। তো ফাহমিদা ইজ কামিং ড্যাশ দ্য রোম। আনসার কি হবে বলো? রাইট। কি হবে? বসো, প্র্যাকটিক্যাল শিখো। ও যখন বাহির থেকে ভিতরে প্রবেশ করতেছে, তাহলে এটা কি হবে? ইনটু। বাহির থেকে কেউ চলমান প্রবেশ করতেছে, তো আমরা কি ইউজ করবো? ইনটু ইউজ করবো। সেম, এখন যদি ও চলে যায় আমার সাথে রাগ করে, আপনি আমাকে মহিলা কেন বললেন, আমি আর ক্লাসে কি থাকবো না, কার কাছে চলে যাব? দেখো, চলে যাই, তাইলে আমরা ইংলিশে কি বলবো? আউট, অথবা আরেকটা ইংলিশ আছে, আউটসাইড। আউটসাইড, বুঝেছে? হুম, চলে যাবে? যাবে না। তুমি এখন আমার মাইন্ডের বাইরে, ইংলিশ কি বলো তো? এই তোমরা পারো, আউট অফ মাইন্ড। আউট অফ মাইন্ড কেন বলি? চলে গেছে, ছিল, এখন কি? ওই যে আরেকজন আসছে, ওর দিকে তাকাচ্ছ কেন? তোমার দিকে তাকাতে বলছি। এই তুমি সামনে চলে আসো, ওই অ্যালোন যে তার সাথে বসো। তোমাদের কথা বলি নাই, ওর বান্ধবীর কাছে বসতে। তাকাও, ওই দিকে তাকাও। তাইলে আসো, মনে করো তুমি কারো কাছে বসতে চাও, তাহলে কি করবো? যে তুমি তো কাউকে বললাম আমার পাশে বসো, ইংলিশ কি বলবো? বলো কি হবে? সিট ডাউন বাই মি, আমার পাশে
আচ্ছা, এই বসা নিয়ে একটু ঘেঁষাঘেঁষি আছে, দেখো। আবার তোমরা যেটা বলছো এটাও লিখলাম, বিসাইড। বা এবং বিসাইড এর মধ্যে পার্থক্য আছে, বা এবং বিসাইড এর পার্থক্য হচ্ছে, যেমন ধরো শাওনের সাথে ও বসছে, একটু কি আছে, স্পেস আছে। আর তো কাউকে দেখি না এখানে, একদম লেগে বসে আছে। এখানে নাই, রিক্সাতে হয়তো আমরা উকি মেরে একটু দেখে দাও না। একদম কাছাকাছি লেগে চাপটি মেরে বসে আছে। দেখো না এই রিক্সাতে কিভাবে বসে মানুষে, হ্যাঁ, একজনের সাথে একজন লেগে বসে না। এটাকে ইংরেজি ভাষায় বলা হয় বিসাইড। কি বলা হয়? সিট ডাউন বিসাইড মি। পার্কে যারা বসে, বিসাইড। ঠিক আছে। আর যদি স্পেস থাকে তাহলে কি ইউজ করবা? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছি। তুমি যে ভদ্রতার খাতির কাউকে পাশে কিভাবে বলবা সিট ডাউন বিসাইড মি? গুড, সবাই ভদ্র। উইথ তো কোনো সাথে যাও, ঠিক আছে, উইথ হচ্ছে কি সাথে। আচ্ছা আসো আমি একটু দেখাই। কোন একটা কাজ কোন একটা জায়গা থেকে অত একটা সময় থেকে স্টার্ট করতে চাচ্ছ, তাহলে তুমি কি ইউজ করবা? ফ্রম। এবং যেখানে তুমি শেষ করতে চাচ্ছ সেটা হচ্ছে কি? টু। এটা সিম্পল একদম। অ্যালোন অ্যালোন ইউজ করতে পারবো, সেপারেট ইউজ করা যায়। যে আই কাম ফ্রম ঢাকা, আই কাম ফ্রম। আবার তুমি ইউজ করতে পারো আই কাম ফ্রম ঢাকা টু চিটাগং। দুইটাই একসাথে ইউজ করতে পারো, অ্যাজ উইশ। আবার শুধু টু ইউজ করতে পারো, আই গো টু ঢাকা এন্ডিং পয়েন্ট। ঠিক আছে। ফ্রম মানে শুরু, টু মানে কি শেষ। শুরু বোঝালে এই তীর চিহ্নগুলো একটু বুঝতে হবে। এই শুরুটা বোঝালে ফ্রম হবে এবং লাস্টিংটা বোঝালে টু হবে। যেমন আমি তোমার কাছেই যাই, আই গো টু ইউ। তুমি আমার লাস্ট, এরপর আর কোনো জায়গা নেই। ঠিক আছে, আই গো টু ইউ। টু ইউ কেন? এন্ডিং, একটা লাস্ট পর্যায়ে চলে আসছে। ঠিক আছে। তারপরে আসো, মনে করো কোনো একটা জিনিস ভেদ করে চলে যাইলে, এটাকে ইংরেজি ভাষা, এটা আসছে পরীক্ষায়, আর হবে এটা থ্রু। কে? থ্রু। থ্রু মিনস, মনে করো আমি এই বোতলটাকে একদম ওই পাশে ফেলে দেওয়ার জন্য গ্লাসটা ভেঙে ফেললাম। ঠিক আছে। এটাকে ইংরেজি ভাষায় কি বলে? থ্রু। অর্থাৎ কেউ যে আমাকে তীর মারে, এই পাশে ঢুকে এই পাশে বের হয়ে গেল, এটাকে কি বলবে? থ্রু। অথবা আরেকটা এক্সাম্পল দিই। মনে হয় এটা হচ্ছে গ্রাম। এটা কি? গ্রাম। এটা আসছে যে দ্য রিভার ইজ ফ্লোয়িং ড্যাশ দ্য ভিলেজ। তো তোমাদের মুখে চলে আসবে অপশন ছিল ইন। তো তোমরা যদি মুখে এটা ইংলিশ করতে চাও ইন দা ভিলেজ, একদম সহজ। অন ও ছিল, অন দা ভিলেজ। ইন ভিলেজ, ইন দা ভিলেজ, অথবা কি অন দা ভিলেজ। আবার থ্রু ছিল। এখন কোনটা নিবে? এখন প্রশ্ন পুরোটা তোমাকে বুঝতে হবে। দ্য রিভার হচ্ছে নদী। এই যে একটা নদী, এই নদী নাকি কোথায়? এই গ্রামের এই পাশ দিয়ে প্রবেশ করে ওই পাশ দিয়ে বের হয়ে চলে গেছে। তো এটাকে ইংরেজি কি ভাষায় বলবে? থ্রু। কারণ নদী গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে, মানে প্রবাহিত বলেছে। ঠিক আছে। বহে, নদী বহে না। তাহলে কোন একটা জিনিসের উপর দিয়ে চলে যাও, মানে ভেদ করে। হ্যাঁ, গ্রাম ভেদ করে আরেক দিকে চলে গিয়েছে, এটাকে ইংরেজি ভাষা কি বলে? থ্রু বলে। এই যে আমরা ভেদ করলাম, থ্রু করা যাবে। তারপর আসো, কোন একটা জিনিস লেগে আসে, একদম লাগানো উপরে, তাহলে কি হয়ে যাবে? অন। তো লাগানো না, একটু উপরে আছে, এটাকে আমরা বলতে পারি ওভার। আর বেশি উপরে যদি হয় তাহলে কি বলবো? অ্যাবভ। অন, ওভার, অ্যাবভ, তিনটার অর্থই হচ্ছে উপরে। সো কখন কোনটা ইউজ করতে হবে এটা তোমাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়েন ইউ ইউজ দ্যাট। ওকে। সো অন মানে হচ্ছে কোনো যে লেগে থাকবে। যেমন ধরো এটা আমি কার উপরে রেখেছি? না, এটা হাওয়ার উপরে চলবে, টেবিলের উপরে রেখেছি। দ্য বোতল ইজ অন দা টেবল। ঠিক আছে। দ্য বোতল ইজ অন দা টেবল। তাহলে এটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। এখন মনে করো লাইট আছে, অথবা একটা ফ্যান উপরে লাগানো আছে। দ্য ফ্যান ইজ মুভিং, দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হ্যাট। কি হবে? কি হবে? এখন আমি বললাম অন মাই হ্যাট, তো আমার চুল টুল থাকবে? যদি অন মাই হেড বলি তো চুল থাকবে নাকি? সব তো চুল
নিয়ে চলে যাবে। ঠিক আছে, যাদের নাই আরো নিয়ে যাবে। তাহলে আমরা কোনটা ইউজ করবো? ওভার। ওভার মাই বা আওয়ার হেড, ঠিক আছে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার হেড। দেওয়ালে যে ঘড়ি লাগানো থাকে এটাকে কি বলবো আমরা? অন দা ওয়াল, না ওভার দা ওয়াল, না অ্যাবভ দা, বলো। এখন কনফিউজ হয়ে গেলে পরীক্ষার হলে তোমাদের কি অবস্থা হবে? হুম? অন দা ওয়াল, ঠিক আছে, তো লাগানোই থাকে। দেওয়াল ঘড়ি কি এরকম আলগা আলগা থাকে নাকি? এটা লাগানো থাকবে, ঠিক আছে, গুড। আর অ্যাবভ হচ্ছে কি ধরাছোঁয়ার বাইরে, প্লেন অথবা বার্ডস, ঠিক আছে। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য, অ্যাবভ দ্য স্কাই, অ্যাবভ দ্য স্কাই, ওকে। ঠিক আছে, সেম। নিচে যদি আমরা কোনো লাগানো জিনিস থাকে তাহলে আমরা বলতে পারি কি? আন্ডার। এটা আসলে আন্ডার দ্য ট্রি। যেমন আমরা গাছের নিচে বসি। গাছ বলতে কি বোঝায়? পাতা লতা পাতাকে বোঝায় না, একদম শিখর থেকে একদম কি উপরে পর্যন্ত আমরা বসি কোথায়? নিচে। তাহলে আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। সেম, যদি একটা বিড়াল টেবিলের নিচে থাকে, এটা নেই কি? ভালো করে বুঝিও, আমি একটু আরেকটা লিখি তাইলে তোমরা আনসার করতে পারবা। আর এটা হচ্ছে বিলো অথবা ব্যানিট, বলো। বিলো অথবা কি ব্যানিট, BENETH, ব্যানিট, সেম নিচেই। তো আন্ডার তো নিচে, বিলোর তো কি নিচে। তো আন্ডার এবং বিলোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটু চিত্র দিয়ে বুঝিয়ে ফেলতে হবে। আন্ডার মানে হচ্ছে কোনো যে একদম লেগে থাকবে, ঠিক আছে। মনে করো আমি মোবাইলটা রাখলাম কোথায়? বইয়ের নিচে। তাহলে এটা কি হবে? আন্ডার হবে না বিলু হবে? আন্ডার, কারণ বইয়ের নিচে একদম কি লেগে আছে, বুঝতে পারছে। আর বিলি হবে কোথায়? লাগানো, বিচ্ছিন্ন অবস্থা। কি অবস্থায়? সেপারেটেড। তো বিলু মনে করো আমি থাকি 6 তলায়, ওই একটা দরিদ্র ফ্যামিলি থাকে ওইখানে, বস্তিতে। তো তাদের কি হবে? বিলু হবে না আন্ডার হবে? আন্ডার হবে। আমার নিচে আর নিচে তলা যারা থাকে, আন্ডারগ্রাউন্ড বলি না আমরা, একদম লাগানো থাকবে। অথবা কারো অধীনস্থ যদি কোনো কর্মচারী থাকে, কারণ ওই কর্মচারী তার সাথে সাথে লেগে লেগে থাকে। স্যার আপনার কি লাগবে? দৈনিক সকাল বিকাল কি বলবে? স্যার ডাকবে, এটাই স্বাভাবিক। সে দূরবর্তী থাকবে না, কারণ কারো আন্ডারে কারো কাজ করলে তার নিকটবর্তী থাকতো। দূরবর্তী থাকলে হবে। এই জন্য সবাই বলে আমার আন্ডারে এতজন কি কাজ করে। এগুলো সব ইংলিশ। তো বেলে মানে হচ্ছে কি আরো, একদম কি সীমানা একটু বাহিরে, মানে দূরে, ঠিক আছে। কাছাকাছি না, লেগে থাকবে না। যেমন ধনী এবং গরিব বসবাস কি কাছাকাছি করে না অনেক দূরে? কাছাকাছি কিন্তু করে না। তো ধনী থাকে 4 তলায়, গরিব থাকে 3 তলায়, এটা গরিব বলবে কেউ? বুঝো নাই। ধনী থাকে 4 তলায়, গরিব থাকে কয় তলায়? 3 তলায়। এটা কি গরিব হয়েছে নাকি? বরং ফ্লোরের ক্ষেত্রে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এগুলো হচ্ছে ধনীদের জন্য, কারণ এগুলো ভাড়া বেশি, ঠিক আছে। আর যত উপরে উঠে তত কি ভাড়া কম। তবে লিফটের ক্ষেত্রে একটু এদিক সেদিক, 400-500 টাকা ব্যবধান লিফটের ক্ষেত্রে। লিফটে আবার তেমন কি ঢাকা শহরে 26 তলা, 27 তলাতে উঠলে মনে হয় পুরা উল্টা পাল্টা, ভূমিকম্প হলে বৃষ্টি বাদল হলেও ভয় লাগে। আমাদের একটা বাসা হচ্ছে 26 তলা, উঠলে পুরো ঢাকা শহর দেখা যায় মোটামুটি, ভয় লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো থাকা না, একটু বড় সড়ো মানুষ হলে কি সুবিধা। তো কিন্তু ভাড়া কিন্তু কম না, এই 500 টাকা ডিফারেন্স, 2 তলা থেকে 26 তলা ব্যবধান, বা 1000 টাকা, এর বেশি হবে না, কারণ লিফট আছে। আর যদি লিফট না থাকে তখন ওই বেচালা যারা থাকে এরা জানে, ঠিক আছে, কম হয়ে যায়। তাহলে আন্ডার এবং বিলোর মধ্যে আমরা পার্থক্য বুঝে গেলাম। আর একটু আছে। উপরে ইংলিশ বলতে কি বোঝাই বলতো? আপ। এবং নিচে কি? ডাউন। তো উপরে ইংলিশ আমরা 4টা বললাম, নিচে ইংলিশও আমরা 2, 3, 4টা বললাম। ব্যানিত বলা যায়, ব্যানিত নিচে, এসে ব্যানিত। তো ডাউন এবং আপ এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, ডাউন এবং আপ হচ্ছে যেটা চলমান, আসা যাওয়া করে। যেমন লিফট কি করে? আসা যাওয়া করে। যেমন তুমি যদি এটা কইতে 6 তলা উঠতে চাও তাহলে কিভাবে উঠবা? সিঁড়ি বেয়ে উঠতে হবে না? উপরের সিঁড়িকে ইংলিশে কে বলতে পারবা কি বলে? আপ স্টেয়ার। এই যে উপরে আস্তে আস্তে করে। আবার নামার সময় নিচের সিঁড়িকে কি বলে? বুঝাতে পারছি কেন আপ স্টেয়ার ডাউন স্টেয়ার? কারণ আমরা বেয়ে বেয়ে এটা উঠি,
ঠিক আছে, বেয়ে বেয়ে কোনো ওঠা এটাকে কি বলে ইংলিশে? আপ। অথবা ডাউন, নিচে নামলে। সেম আপ ডাউন আবার ইউজ হয় তোমরা সিএনজি যখন ভাড়া করো, তখন তোমরা এখন 2 ঘন্টা ক্লাস করতে আসছো, একটা সিএনজি কারো পার্সোনাল আছে, নিয়ে আসছো, তো তাকে তুমি বললা যে আপ এন্ড ডাউন, যাবো আর আসবো, ভাড়া কথা বলে। তো আমরা যদিও বাংলাতে বলি আপ, আপ ডাউন, কি ডাউন, শুদ্ধটা বলি না, কি বলি? হাফ ডাউন। এই শব্দটা কি? আপ ডাউন বাড়াগত। আমরা কি বলি? এটা স্বাভাবিক, হতেই পারে, হতেই পারে, যেহেতু এটা আমাদের পরিচিত ল্যাঙ্গুয়েজ না, এরকম হতে পারে। এইটুকু শেষ। সেম, এই দুইটা সেম। লেখা শেষ এইটুকু? আর এইটুকু লেখা শেষ কিনা? হ্যাঁ, এখন তো আর শুধু এটা জাস্ট গ্রাফ করলাম, মেজর পড়াটা এখন শুরু হবে। কাম, লিখেন অ্যাট, অন, ইন, ইকুয়াল, ইংলিশে বলটা লিখবো টাইম। অ্যাট, অন, ইন, ইকুয়াল কি? টাইম। এটা পরীক্ষায় এই যাবৎ বেশি আসছে। এতক্ষণ আমরা যা শিখছি এটা স্বাভাবিক ইংলিশ, দ্যাট মিনস অর্থ অনুযায়ী, কি অনুযায়ী? অর্থ অনুযায়ী যা হয়, অনের অর্থ অনুযায়ী আমরা বললাম অন লেগে থাকবে। ঠিক আছে, ইন মাঝখানে আসে বিদায় কি হবে? ইন মানে ভিতরে, এটা স্বাভাবিক অর্থটা যেটা। এর বাইরেও তাদের আরো অনেক অর্থ আছে, অনেক জায়গায় তারা ইউজ হয়। আজকে আমরা প্রথমটাতে দেখবো, সেকশন নাম্বার ওয়ানে দেখবো। সেকশন ওয়ানে আমরা কি পড়বো? সেকশন ওয়ানে পড়তেছি অ্যাড, অন, ইন, ইকুয়াল, টাইম। টাইমের ক্ষেত্রে তারা কখন কোন জায়গায় ইউজ হয়, কোন জায়গায় ইউজ হয় আমরা একটু দেখে নিই। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাট। অ্যাট হচ্ছে, কম্পারেটিভ করবেন, মনে থাকবে ভালো। অ্যাট হচ্ছে একদিনের মধ্যে কোনো সময় বুঝালে, একদিনের মধ্যে। তো আজকে একটা দিন না ভাই, আজকে একটা দিন কি? আজকে কি বার? সোমবার। সোমবারের মধ্যে যত টাইম আছে, সমস্ত টাইমের পূর্বে অ্যাট বসবে। এখন কয়টা বাজে? 11, 12টা ধরে। তো 12টার আগে কি বসবে? অ্যাট বসবে। এটা দুপুর না? নন। কি? নন না? তাহলে কি হবে? অ্যাট নন। বুঝাতে পারছি? আচ্ছা, এরকম একদিনের মধ্যে যত সময়কে আপনি মেনশন করবেন, যেমন আপনি বলছেন আমার এখন আজকে দিনটে একটা ব্যাড টাইম, কি টাইম? তো দিনের মধ্যে একটা কি ব্যাড টাইম চলে আসছে, তাহলে এই ব্যাড টাইমের পূর্বে কি বলছে, পরে কি আসছে? কি বলবে? অনেকে বলছে ইন ব্যাড টাইম, অ্যাট ব্যাড টাইম, অন ব্যাড টাইম। আনসারটা কি হবে? সবসময় মানুষের খারাপ সময় যায় নাকি? দিনের পুরো দিনটা আপনার খারাপ যাবে না, নির্দিষ্ট কোনো একটা সময় আপনার কি গিয়েছে, খারাপ সময়টা গিয়েছে। বুঝাইতে পারছি? হ্যাঁ। তাহলে একদিনের মধ্যে যদি আমরা সময় বুঝাই, তাহলে কি ইউজ হবে? অ্যাট ইউজ হবে। যেমন আমরা এখন পেয়েছি 12, এটাই নিয়ে নিলাম, ঠিক আছে, মনে করি। এরপরে আসুন অন। অন মিন্স বলতে বুঝাই একদিন। একদিন বুঝাতে, তো একদিন বুঝাতে আমরা কি বুঝি? আজকে কয়দিন? আজকে তো একটা দিন আছে, তাহলে প্রত্যেকটা বার একটা দিন, রাইট? তাহলে আমরা বলতে পারি আজকে যে মানডেটা যদি ইউজ করি তাহলে কি হবে? রাইট, অন মানডে। অন মানডে, সেম টু সেম। আজকে তারিখ কত? 14 তারিখ। 14 জুলাই না? ঠিক আছে। তো 14 জুলাই এটা একটা দিন কিনা বলুন তো? এই, দিন না? তারপর কি আসছে তো? 14 জুলাই একটা কি দিন। তো আপনার মনে হবে যে 14 জুলাই যদি আমরা লিখতে চাই, কি ইউজ করবো? অন ইউজ করবি, কারণ প্রত্যেকটা ডে একটা তারিখ, আবার প্রত্যেকটা তারিখ একটা কি ডেট, একই কথা। প্রতিদিন একটা ডেট আছে, তো প্রতিদিনের প্রত্যেক ডেটের পূর্বে কি বসবে? অন বসবে। একটাই সূত্র, একদিন বুঝাতে, কি বুঝাতে? সো ইন যদি আসি, ইন হচ্ছে একদিনের বেশি। তো একদিনের বেশি 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 6 দিন হতে পারে, যাই হোক, একদিনের বেশি বুঝাতে আমরা ইন ইউজ করি। এখন সস, এখন আমি যদি বলি টুডেজ, তাহলে কি হবে? ইন টুডেজ। 3 ডেজ, ইন 3 ডেজ। 1 উইক, এই জন্য আমরা বলে দেখবেন পরীক্ষায় আসে ইন আ উইক, বলেন ইন আ উইক।
মানে এক সপ্তাহ আর কি। তো এই এক সপ্তাহ আগে ইন কেন বসছে? কারণ একদিনের কি বেশি, একদিনের বেশি বুঝালে কি হবে? ইন হবে। যেমন আপনারা ধরেন জানুয়ারি মাস, জানুয়ারি মাসের পূর্বে কি হবে? কেন? জানুয়ারি মাস কি একদিন নাকি? 30 31 দিন। সো এই কারণে এগুলো মাসের পূর্বে কি বসে? ইন বসে। এবং সাল চলে যান, 2000 সাল, 2016, 2000, এগুলোর পূর্বে কি বসে? ইন বসে। বিকজ এই সালগুলো কোনো একদিন নয়, অনেক দিনের সমষ্টি, রাইট? বুঝে আসছে? তাহলে একদিনের বেশি বোঝালে কি হবে? কি বুঝবে? তাহলে আমরা বলতে পারি ইন আ উইক। সহজ করে শিখতে হবে, তো কম্পারেটিভ পড়াশোনা করলে এগুলো সহজ। যে অ্যাট ইভিনিং এ, ইভিনিং কি হবে? অ্যাট ইভিনিং। এই তো ইভিনিং একটা সময়ের মধ্যে আছে না? তোমরা অনেকে বলতে পারো স্যার ইন তো আসছে দেখছি, একটু আসতেছে। আমি যেটা বলছি এটাই হবে। যখন ইন আসে তোমরা তখন দেখবে তখন একটা দা আসে। কথা বোঝো নাই? খেয়াল করে দেখি। ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন, ইন দা মর্নিং, ইন দা, শুধু মর্নিং। তুমি ইন মর্নিং বলে দিলে, রাইট আর রং? রং। এটাই কনসেপ্ট। তো আমি যে কনসেপ্ট করেছি এটাই শুদ্ধ। ও যদি ব্যতিক্রম হয়ে যেত তাহলে ব্যতিক্রম কিছু ছিল, এই জন্য একটু পরে ব্যতিক্রমটা দেখাচ্ছি। তো ইন আ উইক, ঠিক আছে? ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, বলো তো পুরো নামগুলা। অগাস্ট, সেপ্টেম্বর, নভেম্বর। তোমরা এগুলো বাচ্চাদেরকে শেখাও না, পড়াও না টিউশনে? বড় বাচ্চা পড়াবো। টুডে রিজেক্ট ডে, এটা লাগে না। কিছু সময় আছে যাদের আগে কোনো এরা নিজেদের, এই শোনো, তোমরা বলতো স্যার টুডে, ও আমাকে বলো অন টুডে হবে কিনা। এইগুলা নিজেই সময়, এই জন্য এগুলার আগে কি লাগে না? প্রেপোজিশন। যেমন ইয়েস্টারডে, এটা নিজেই কি সময়। নাও, এটা নিজেই কি সময়, এগুলোর অর্থই সময়। এগুলার আগে কি লাগবে না? প্রেপোজিশন। আবার টুডে কিন্তু নাউনও হয়, কি হয়? যেমন প্রেপোজিশন কখনো সাবজেক্ট হতে পারে। তুমি অন টুডে ইজ ফ্যান্টাস্টিং এরকম বলতে পারবে না। টুডে ইজ ফ্যান্টাস্টিং এই কথা বলতে পারবে। টুডে নিজে এখানে কি সাবজেক্ট। প্রেপোজিশন যুক্ত ওয়ার্ড কখনো সাবজেক্ট হতে পারে না, এটা মাথায় রাখবে। প্রেপোজিশন যুক্ত ওয়ার্ড কখনো কি হতে পারে না? সাবজেক্ট হতে পারে না। শুধু মর্নিং এটা নাউন, কিন্তু অ্যাট মর্নিং এটা কিন্তু নাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? যারা বেসিক ক্লাস করবা রেগুলার পারবা। কারণ হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে 4 প্রকার। কত প্রকার? সবাই বলো কত প্রকার? ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই যে টাইম, সমস্ত টাইম হচ্ছে কি অ্যাডভার্ব। যখন তুমি মর্নিং বলো, আর সকাল এবং সকালের মধ্যে পার্থক্য আছে। আমি সকাল যাই না, সকালে যাই, বিভক্তি বুঝতে হবে, ঠিক আছে? বিভক্তির এ যুক্ত হলেই তখন এটাকে টাইম মেনশন করে। আর যখন তুমি সকালটাই সুন্দর, তুমি এখানে সময়টাকে বুঝাও নি, তুমি সময়ে যে নির্দিষ্ট কারিকুলামটা এটাকে তুমি বুঝিয়েছো। সকালটাই কি সুন্দর, বুঝতে পারছি? মানে সকালের যে কাজকর্ম ওই জিনিসটাকে তুমি কি মেনশন করেছো। টুডে ইজ ফ্যান্টাস্টিক, সময়টাকে বুঝাইছো, পুরো দিনটাকে একটা নাউন হিসেবে ধরে এটাকে বুঝাইছো। আর যখন সময়কে বুঝাবো তখন সে হয়তো সামনে বসবে, নতুবা পিছনে বসবে, সে বুঝাবে টুডে আই উইল গো টু ঢাকা, মানে আজ আমি কোথায় যাব, কখন যাব, এই প্রশ্ন করবো কখন যাব, আজকে যাও, এই উত্তর চলে আসছে। তাহলে এটা একবার, এটা কি টুডে ইজ ফ্যান্টাস্টিক। তুই এখন কখন ধরা প্রশ্ন, কখন ফ্যান্টাস্টিক এটা হয়েছে? তুমি বলতো কে কি ফ্যান্টাস্টিক বা কে ফ্যান্টাস্টিক, তখন আসবে কি টুডে ইজ ফ্যান্টাস্টিক। বুঝাইতে পারছি? প্রশ্ন বুঝতে হবে, এগুলো একদম বেসিক ক্লাসে বলছি। কখন মানে হয়ার, হয়েন, বলো হয়ার, হয়েন, হোয়াই, হাউ, কিভাবে, কখন, কোথায়, কেন। এই 4টা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। কি পাওয়া যায়? বুঝাইতে পারছি? আর অন্য ক্ষেত্রে যদি প্রশ্ন করলে উত্তর না পাওয়া যায়, তখন সে হয়তো নাউন হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে। এটা মাথায় রাখবে। দেখ ওইদিকে যাচ্ছি না, ওই ক্লাসে আসলে ওই ক্লাস, এই ক্লাসটাকে শেষ কর। এইটুকু পার্থক্য সবার বুঝে আসছে? হম। আর যেমন আমরা একটু, তোমার বার্থডে মনে আছে?
গত কয়েকদিন আগে গিয়েছে না? সাউন্ড কাকে দিব? চশমা বলো। ভাই তোমার নাম কি? তোমার হচ্ছে ইরফান। আচ্ছা ইরফানে যাই। ইরফানকে আইডি লিখো। গুড। ইরফান, মনে করো ইরফান ওয়াজ বর্ন। বর্ষ ভাইয়া, ওয়াজ বর্ন। এখন আমরা ড্যাশ লিখলাম। ইরফান কয়টা বাজে জন্মগ্রহণ করছে জানো তুমি? জানো না? কয়টা জানো না না? আমরা দিয়ে দিলাম আন্তাজের বই। সকালে এসেছে না বিকেলে এসেছে, আন্তাজে বলো না। সকালে। তাহলে মনে করো পাঁচটায় দিই, পাঁচটায় মিশে বই বাচ্চা কাচ্চা হয়। আমরা এম নিলাম, ঠিক আছে। তারপরে আমরা ভাষা কোনো তোমরা আজীব না, 5 এম নিয়ে এলো, ঠিক আছে। তারপরে একটা মর্নিংও দিলাম। হুম। তারপরে আমরা সকাল 5টায় আমরা দিয়ে দিচ্ছি। এবার আর কি মনে আছে তোমার? কি বার? কি বারে? কি বার? ফ্রাইডে। ঠিক আছে, ভালো দিন হয়েছে। ফ্রাইডে বিয়ে করিও, ঠিক আছে। ফ্রাইডে বিয়ে হয় গাদা। ফ্রাইডে নিলাম, ঠিক আছে। ডেট মনে আছে? 13 আগস্ট। 13 মানুষ। 13। হম। অগাস্ট চাইলে সাথে সাথে লিখতে পারি, অথবা অগাস্ট আগে পরে লিখতে পারি। তারপরে সাল কত? 1999। 1999। সুন্দর সাল। এখন তোমাকে বললো যে এখানে প্রাপোজিশন ইউজ করো। প্রথমটা প্রাপোজিশন কি হবে বলে দাও? হ্যাঁ, এরপরেরটা ইন বুঝি ঘুরে কি বলে? মর্নিং আছে। হ্যাঁ দিতে হবে। এটাতে কি হবে? গুড। এটাতে কি হবে? এই মাত্র পড়লা, এই মাত্র ভুলে গেলা, এই মাত্র। তোমরা যদি অন্তত পক্ষে তোমাদের ডেট অফ বার্থ যেটা, সেটা যদি কারোর সাথে ভালো করে রিপ্রেজেন্ট না করতে পারো, তো ইজ্জত কে থাকবে রে ভাই? হ্যাঁ এখন কি অ্যাড চলে গেলে অন, অনের পরে আবার অ্যাড আসবে নাকি? আসবে না তো। এটাই তো নিয়ম। তাহলে এখানে 13, 13 একটা ডেট, ফ্রাইডে সেম এই ইউজ করবো অন। অগাস্টে আগে কি হবে? গুড। ইন। এটা আগে এই দিয়ে গেছে। এক্সাম্পল লিখে রাখবো আর কি, এটা মনে থাকে। তাহলে এ টু জেড তোমার সালটা তুমি তোমারটা তোমার লিখতে পারো, তোমার নাম দিয়ে লিখতে পারো, তুমি কখন কয়টা বাজে জন্ম হয়েছে এটা বলতে গেলেই তোমার এই সালগুলো। এইভাবে একটা দিয়ে আমরা তিনটা শিখে ফেলতে পারতেছি আর কি। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা অ্যাড অন। বলো কি হয়েছে? কি বুঝতে অসুবিধা? এখন এই দেখো, এখন তুমি মনে করো কোন একটা দেশে বা কোন একটা বিষয়ের উপরে তোমার কথাবার্তা চলবে। কোন টাইমে কথাবার্তা বলবা? দিনের কোন কোন টাইমে কথা বলতেছো? কোন দিনে কথা বলতেছো? কোন তারিখে কথা বলতেছো? কোন মাসে কথা বলতে, কোন সালে কথা বলছো না? এটা তুমি ইংলিশ বানাতে চাও, তাহলে এই ক্যাটাগরিতে যেতে হবে। তাহলে তো তোমার প্রাপোজিশন ভুল হবে না। হাসিনা কয় তারিখ বাংলাদেশ ত্যাগ করেছিল? এই একটা জিনিস মনে করো, কয়টা বাজে, কি আসে বিষয়, এই সব কিছু ডিটেলস যদি তুমি বলতে চাও ইংলিশে, এই তো তোমার এট, অন এর ব্যবহার, ইন এর ব্যবহার চলে আসবে। ঠিক আছে। তিনি বাংলাদেশে ছিলেন কয় তারিখ? কয়টা বাজে বাংলাদেশে ছিলেন? ধরো 12টাই ধরি। 12টায় ছিলেন। তাহলে তিনি আহ যদি বলে হাসিনা ওয়াজ প্রেজেন্ট এট 12, কয়টা বাজে উপস্থিত ছিলেন? বারটা কি ছিল রে ভাই? হ্যাঁ, 5ই আগস্ট। 5ই আগস্ট, হ্যাঁ। বার কি ছিল? মনে নেই। মনে হয় ফ্রাইডে ধরো না। ফ্রাইডে তো হবে না, ফ্রাইডে রবিবার হবে মেবি। হ্যাঁ, সোমবার। হ্যাঁ ঠিক আছে। তাহলে অন মানডে, অন মানডে। এরপরে তারপরে ওইটা ডেটটা ছিল কি? ওই 5ই আগস্ট। অন। বুঝতে পারছি। তারপরে আছে কি? সাল, in 2024। ঠিক আছে, শেষ হয়ে গেছে। কোন দেশ থেকে গেছে? বাংলাদেশ থেকে, ফ্রম বাংলাদেশ, ফ্রম। চলে যায়, সবাই চলে যায়। যাওয়াতে যে ভালো হয়েছে এরকম না। যে লাও সে কদুই। ঠিক আছে। ওর চেয়ে আরো বড় টাকা দেন রাস্তাঘাটে ঘুরি এখন মানুষের। আগে তো বিচার আচার হইতো, ধরতো পুলিশ, কিন্তু ধরেও না।
দেখতেছি ওর মারছে, ক্যামেরা স্পষ্ট, এরপরে নেই। এই জন্য তোমরা বলো আফটার মাগরিব বা আফটার আসর, বেশি দূরে যাওয়া দরকার নেই, কাছাকাছি থাকি, ঠিক আছে, নিরাপত্তা নেই। কেউ তোমাকে সত্যতা তুলে নিয়ে গেলে কিছু করার না, মেরে ফেললেও কিছু করার না। কথা বুঝতে, এটা বিচার পাওয়া যাবে না। কারো বিচার পাওয়া যায় না। তুমি এই যে ছোট একটা মেয়ে, এগুলো দাজ্জালের মুখ, এগুলো অপদেষ্টা করা দাজ্জাল, এগুলো হ্যাঁ কথায় কথায় মিথ্যা বলে। আচ্ছা, ওয়ান ওয়ান উইকে ওই যে একটা পিচ্চি মেয়ে যে ছিল, আসিয়া নাকি যে, আরে পুরো ঢাকা বিশ্ব বলছে 1 উইকের মধ্যে কি হয়ে যাবে, 1 উইক করতে 7 মান্থস চলে গেছে। বিচারের কোনো প্রক্রিয়া আছে? নাই। এই দেশে বিচার হওয়ার কোনো সম্ভাবনা, একটু কেয়ারফুল থাকবে সবাই। শত্রু তো আমি বন্ধু, শত্রু থাকলে দেশে মারতে ফেলবে ভাই, ওর সাথে আমার কি কোনো ঝামেলা নেই। কারণ মারতে এখন সুবিধা, অনেক সুবিধা মানুষ মারতে, ঠিক আছে। মানুষের সামনে মানুষ, হাজার হাজার মানুষ ছিল সোহাগরে যখন মারতেছে, এগুলো কি মানুষের জাত নাকি? দেখা যাচ্ছে সেম কাজটা তোমার ক্ষেত্রে হবে, যে এখানে কেউ ওকে মারতেছে, তোমরাও দেখবা সব দর্শক, হ্যাঁ ভিডিও করবে, রাইট। এটা হচ্ছে কেউ সামওয়ান থেকে কেউ ভিডিও করছে, তাহলে এটাই চলবে। অসভ্য জাতি সব। আমার বাংলাদেশে একটু অসভ্য জাতি একদম রিপ্রেজেন্ট করছে পুরো ওয়ার্ল্ডে। আসো আমরা এই সভ্য জাতি, চাকরি টাকরি বাইরে তোমরা সেম হইব, চাকরি পাওয়া চলে যাওয়ার সম্ভাবনা আছে উল্টাপাল্টা করলে। এই যে তাবাসসুম নাকি যে একটা মেয়ে আছে না, নির্বাহী ম্যাজিস্ট্রেট, চাকরি, একটা চাকরি বাড়িতে কি কষ্ট, ম্যাজিস্ট্রেট চাকরি খাই দিছে 40তম বিসিএস এর, ঠিক আছে, ওর চাকরি শেষ। প্রথম তো শোকজ করছিল, আমরা বাদই দিয়ে দিছি, একটা স্ট্যাটাস দিছিল, সারা দুনিয়ার মানুষ উপদেশটা কিনে স্ট্যাটাসে সমস্যা নাই, ও একটা এক স্ট্যাটাসে ওর কি চাকরি নেই, ঠিক আছে। আওয়ামী লীগের আমলে অনেকের চাকরি এখন চলে গেছে, অনেকে চলে গেছে, তো সেম বদলাইলে চাকরিও চলে যাওয়ার কি আছে। দল টল করা প্রয়োজন নেই, সবাইকে আমি সাজেস্ট করবো কোনো ধরনের দল করা কোনো প্রয়োজন নেই। কারণ তোমাদের দল করে লাভ নাই, সরকারি চাকরি করলে তোমাদের বুড়ো কোনো কাজ, হ্যাঁ সরকারি চাকরিজীবীর কোনো কি নাই, বুট নাই, ঠিক আছে। এটা হচ্ছে কি কলা গাছ, কি গাছ, কলা গাছ। এখন আসো এই মজার, এখন ওই তোমাদের যে ঝামেলাটা সেটা দেখো। আরে ইভিনিং না, প্রথমে কি হয়, আমরা সকালে যে উঠি এটাকে কি বলে, মর্নিং, হ্যাঁ, আচ্ছা দেখি মর্নিং, তারপরে কি বিকালে কি বলে, রাইট আফটারনুন, সন্ধ্যায় ইভিনিং, ঠিক আছে ইভিনিং। দেখো এগুলা সব পূর্বে কি বসবে, অ্যাড বসবে, হ্যাঁ ইন বসবে, ড্যাশ অবশ্যই একটা কি থাকতে হবে, দা থাকতে হবে। এই ওই তোমাদের যে ঝামেলাটা করে দিলাম, যে ইন বসবে, ইন বসার জন্য একটা শর্ত দিয়ে দিছে, সেটা হচ্ছে কি, যখন তাদের আগে তোমরা যদি দা মর্নিং থাকে, তখন তোমরা গিভ দ্য অ্যান্সার ইন, আর শুধু মর্নিং থাকলে আনসার কি হবে, অ্যাট। ক্লিয়ার? আচ্ছা, আর একটু খোলাসা করি, এইটুকু লেখা শেষ হলে আমাকে বলো তাড়াতাড়ি। মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলোর পূর্বে কি বসে, আমরা আগে নেমে পড়বো, অ্যাটই বসে। ইন কখন বসবে, যখন আমরা কি পাবো, দা পাবো। হ্যাঁ, না, নাইট হবে না তো, কিন্তু জন্য লিখি নাই। আসো, এই এই তিনটা নিয়ে ঝামেলা আর কি, তিনটা শেষ। এখন আসো, আচ্ছা আসো, একদম ভোরবেলা ইংলিশ কি বলে বলো তো, কি বলে, ডন, এটা এটা কি, ইভিনিংটা তো তোমরা জানো। আচ্ছা, ইভিনিং এর পরে সন্ধ্যার আগে একটা টাইম আছে, এটাকে কি বলে বলো তো, মিড নাইট, বুঝে বেড়া, কে রে এটা মিড নাইট, সজাগতা, রোমান্টিক টাইম, কি টাইম,
তোর ভাই বলি না, শেষ করে না আগে ডাস, রোমান্টিক ডাস বলছি আমি নাকি? বলছি রোমান্টিক টাইমের পূর্বে অ্যাড বসে, বলো কি বসে? রোমান্টিক টাইমের পূর্বে কি বসে? রোমান্টিক টাইম কি কি আছে দেখি আমরা। ডাস্ক রোমান্টিক টাইম, নাইটও কি? হরর? না, এটা রোমান্টিক টাইম এটা। তারপরে ও বলছে মিড নাইট, দিলাম মিড নাইট, এটা নাকি রোমান্টিক টাইম। চার না যাই, এইটুকুই থাকে, ঠিক আছে। যত ধরনের রোমান্টিক টাইম আছে সব রোমান্টিক টাইমে কি বসে? এট বসে। এগুলোর পূর্বে কখনো তুমি ইন পাবা না, সবসময় কি পাবা? এট। এট ডন, নো, ডাস্ক, এগুলো রোমান্টিক টাইম। রোমান্টিক টাইম কি ভেবে, যেমন আমাদের দেশে নাই, বাহিরে কিন্তু একদম ভোরে সবাই ঘুম থেকে উঠে এবং বিচের মধ্যে সবাই চলে যায় ঘোরাফেরার জন্য। আমাদের দেশে তো এগুলা কম। তোমরা আবার কক্সবাজার গেলে দেখবা সকাল সকাল একদম ফজর নামাজ হতে না হতেই সবাই বিচের সামনে চলে আসে। কেন আসে? রোমান্টিক বলতে তোমরা ওই যেটা বুঝছো সেটা নয়। ভালো লাগে আর কি। রোমান্টিক টাইম মিনস ভালো লাগে, যে সময়টা আমি সময় কাটাই দেখি ভালো লাগে, এটাকে বলে রোমান্টিক টাইম। বুঝাইতে পারছি? এটা তোমরা বাইরে গেলে পাবা, যে কোনো, তো বিশেষ থাইল্যান্ডে যাও, অ্যাভেলেবেল মানুষ একদম ভোরে কি ঘুরতে চলে গেছে, ঠিক আছে। কারণ ওই টাইমে অক্সিজেনটা খুব ভালো থাকে। আমাদের দেশে তো অক্সিজেন সকাল বিকাল সেম সেম। এটা হচ্ছে ডন, ঠিক আছে। তারপরে আসো ডাস্ক, এটাও রোমান্টিক টাইম। এটা কি টাইম? রোমান্টিক টাইম। আবার নোন, নোনটা হচ্ছে দুপুর বলতে দুপুর টাইমে অন্য কিছু বোঝায়, বা পাংচুয়াল টাইম যেটাকে বলে। ডাস্ক মানে কি? গোধূলি। গোধূলি বলতে কি বোঝায়? নাও সন্ধ্যা হয় নাই, এরকম আর কি। এই টাইমে দেখবা বিচের মধ্যে মানুষের অবস্থা দেখছো, বৃহস্পতিবারে যাবা পতেঙ্গা বিচে, অবস্থা কি হবে? একদম ঠেলাঠেলি। আবার শুক্রবারে গার্মেন্টস ফ্যাক্টরি। জায়গাই নাই, জায়গা পাবে না, সবাই এখানে রোমান্টিক, হাত ধরবে। হাসার কি আছে? এটাই তো বুঝাইতে চাচ্ছে এই টাইমে কেন মানুষ যায়, প্রশ্নবোধক। সারা দুপুরে পড়ে আছে। আর দুপুরে যদি কেউ যায় বা ওই টাইমে বা 11টার দিকে, 12টার দিকে বা 2টায় দেবে, যদি কেউ যদি সমুদ্র সৈকত থাকে, তোমরা কি বলবা? একটা পাগল। এত বড় ঠাডা পড়া রোদ্রের মধ্যে আসছে কি ঘুরতে? একে আমরা বলি না এই টাইম এটা সময় না, বোঝা যায় ওই টাইম এটা সময়। এটা গুদুলি। এই যে তোমরা ডাস্কে দেখবা, কা- জীবনে দেখো নাই হাতে হাত রেখে যে, যে ইয়ার মাঝখান দিয়ে সূর্য অস্ত যে যায়। এই ফেসবুকে চালাও না তুমি ভালো করে? ও ছবিতে, ছবি নাকি তুলেছে। ওই যে স্পেস দিয়ে যে একটা ছবি তুলে, এগুলো তো অনেকের মোবাইলে আছে, আপনার নাই না? দেখি মেরিট, জান নাই কখনো? কি করেন বুঝি না। যারা বিবাহিত ঘুরবেন, নাইলে পরীক্ষা পাস করবেন না, ঠিক আছে। মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হবে, রিফ্রেশ মাইন্ড। এই ডাস্কের পরে আইসা দেখবে পড়তে বসবেন, পুরা ধরা পড়া হবে, ঠিক আছে। মাইন্ড ফ্রেশ থাকলে পড়তে পারবে। আর লাগাতার পড়তে পড়তে একগুঁয়েমি চলে গেছে। সপ্তাহে একদিন হলেও কি একটু বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মানে পড়াশোনার প্রতি একটা কি চলে আসবে। কারণ ফলাফল না পেলে 3 মাস পরে, ফলাফল না পেলে ডিপ্রেশন চলে আসবে, ওর আমার দ্বারা হবে না, এরকম চলে আসবে। এটাকে চাঙ্গা রাখতে বন্ধুদের সাথে একটু ঘুরে আবার পড়তে আসতে হবে, অথবা একজন সফল মানুষের কাছে গিয়ে কথা বলতে হবে। হবে হবে, চিন্তা নেই। কারণ আবার পড়া কি হবে, স্টার্ট হবে, এইভাবে এইভাবে চলতে হবে। কারণ আমাদের এই সময়টা অনেকটুকু ব্যতিক্রম টাইম, মুড সুইং করে বেশি, ঠিক আছে। আমাদের চেয়ে এদের কি আরো বেশি মুড সুইং করে, রাগে বলে ফেলে বিয়ে দিয়ে ফেলো। হ্যাঁ, আর পড়াশোনা দরকার নাই, তোমরা এই কথা বলতে পারবে না, এই সুযোগটা নাই, ছেলেদের জন্য এটা নাই। তাহলে আমরা এই সময়গুলোর জন্য কি হবে বলতো? একদম এ নাইট নিয়ে আবার কথা আছে, একটু পড়ে যাচ্ছে। এই চলে আসো, নেক্সট লিখে ফেলো, মনে আসছে যত লিখবে। নেক্সট, দিস, লাস্ট, আর কি দিব, এভরি, এইগুলো পরীক্ষা আসছে। এগুলার পরে যদি টাইম থাকে, কি থাকে? টাইম থাকে। এগুলার আগে কোনো ধরনের প্রাপোজিশন অ্যাড অন ইন এগুলা ইউজ করা যাবে না। যেমন ধরো নেক্সট নাইট, নেক্সট মান্থ, আই উইল কাম নেক্সট মান্থ, এট নেক্সট মান্থ, অন নেক্সট মান্থ, ইন নেক্সট মান্থ, এগুলা বলা যাবে না। মানে একদম ক্রস।
প্রতিদিন আমি তোমার কাছে আসি, ইংলিশ কি? আই কাম টু ইউ এভরি ডে। এই এভরিডে আগে কোনো ধরনের প্রেপোজিশন আছে? নাই, হবে না। দিস ডে হবে না, দিস নাইট হবে না, লাস্ট মান্থ হবে না, লাস্ট নাইট হবে না, এটাকে প্রেপোজিশন হবে। ঠিক আছে, ক্রস। একটা এক্সাম্পল লিখে ফেলো। আই কাম ড্যাশ নেক্সট জানুয়ারি। কি হবে? ক্রস। কেন? আমরা এগুলার পরে একটা টাইম পাবোই কিন্তু। ঠিক আছে, একটা টাইম পাবো। নেক্সট, দিস, লাস্ট, এভরি। ঠিক আছে, এগুলো আসছে, প্রিভিয়াস কোশ্চেন আসছে। আমি প্রিভিয়াস কোশ্চেন কিছুক্ষণ পরেই দেখাবো। এটুকু লাগে শেষ, মুছে ফেলবো। চলে আসো। অ্যাট এবং ইন, প্লেস এর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্লেস। তোমরা যদি ছোট কোনো জায়গা বুঝাতে চাও, ছোট ছোট জায়গা, তো ছোট জায়গার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অ্যাট ইউজ করবো। যদি বড় জায়গা হয় তাহলে আমরা কি কি ইউজ করবো? বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন ইউজ করবো। যেমন আমরা আমাদের কোথায় বসবাস করি অথবা আমাদের জন্মস্থান বোঝাতে গিয়ে আমরা এই সেন্টেন্স গুলো বলে থাকি, যে আই ওয়াজ বর্ন এট শান্তিরহাট ইন পটিয়া। ইন পটিয়া, বুঝাতে পারছি? তাহলে শান্তিরহাটের আগে পূর্বে কি বসাইছি? এট। আর পটিয়ার ক্ষেত্রে কি বসাইছি? ইন। বুঝাতে পারছি? অথবা শুধু যদি আমি শান্তিরহাট ইউজ করি তখন আমি ইন ইউজ করতে পারবো। ইন ইউজ করতে পারবো। শোনো, একই সাথে যদি তুমি দুইটা প্লেস ইউজ করো, কয়টা প্লেস? দুইটা। মনে করো তুমি এখন চট্টগ্রামের চকবাজারে বসবাস করো, তাই লিভ এট চকবাজার। তোমরা তোমাকে ফেসবুকে যদি তোমরা ইয়া দাও, চেক আউট বা চেক ইন, এগুলো দাও, দেখবা চকবাজার দাও, দেখো কি আসে। অ্যাট আসে, অ্যাট। ঠিক আছে, অ্যাট। অ্যাট চকবাজার। অথবা কোনো একটা রেস্টুরেন্টে তোমরা বসে খাচ্ছ, রেস্টুরেন্টে কি বিশাল আকার রেস্টুরেন্ট হয়? ছোট একটা জায়গা, তাহলে কি অ্যাট দিয়ে দাও না? অনেকে দিয়েছো, এর সাথে সাথে কি চলে আসে? অথবা কোনো একটা হোটেলের মধ্যে আছো, দেখবা অ্যাড চলে আসে। কেন? ছোট জায়গায়। আর যদি এটা, ওই হোটেলটা কোথায় আছে? চিরঙ্গে আছে, তুমি রেডিসন ব্লু দিয়ে চিরং দাও, দেখবা চিরঙ্গে আগে কি থাকবে? ইন থাকবে, আর রেডিসন ব্লুর পূর্বে কি থাকবে? বুঝাতে পারছি? তাহলে ছোট জায়গার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? বড় জায়গার ক্ষেত্রে ইন। তবে এই যে চকবাজার যদি শুধু ইউজ করো, চট্টগ্রাম ইউজ করলা না, তখন তুমি ইন ইউজ করতে পারো। আই লিভ ইন চকবাজার, আই লিভ ইন। আর যদি তুমি চিরং ইউজ করো তখন কি ইউজ করবা? আই লিভ এট চকবাজার ইন চিরগঞ্জ। বুঝতে পারছি? আরো যদি ইউজ করো যে বাংলাদেশের চট্টগ্রামের চকবাজারে আমি বসবাস করি, আর চকবাজার কি বিশ্বের মানুষ চিনবে নাকি? তুমি বাইরে গেছো, হয়তো চিনবে না, তখন তোমাকে কি বলতে হবে? আরো অ্যাড্রেস বাড়াতে হবে না? অ্যাড্রেস বাড়াতে হবে। তখন কি ইউজ করবা? হ্যাঁ, চকবাজার। চকবাজার অ্যাট ইউজ করবা। হ্যাঁ। আর ইয়াতে, চিরঙ্গে, বাংলাদেশে, হ্যাঁ এটাও কোয়েশ্চেন আছে। হুম, এইটুকু শেষ। নেক্সট। একটা স্কুল, যানবাহন, বলো। যান, যানবাহন বলতে তো আমরা বুঝি, ঠিক আছে। যানবাহনের পূর্বে কি বসে? বাই বসে। কিন্তু তুমি যদি আবার যানবাহনের পূর্বে অন বসে, আবার ওভারও বসতে পারে। এটার জন্য শর্ত হচ্ছে আর্টিকেল বা ডিটারমাইনার। আর্টিকেল অথবা কি ডিটারমাইনার। ডিটারমাইনার লিখতেছি, ঠিক আছে, বোঝার জন্য। যখন যানবাহনের পূর্বে ডিটারমাইনার থাকবে তখন তাদের পূর্বে কি বসে? অন অথবা ওভার বসে। এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি, যেমন ধরো আমি যদি বলি ট্রেন,
তো আমরা বলি না জার্নি বাই, বলো না জার্নি বাই ট্রেন, জার্নি বাই ট্রেন। যখন আমি বলবো দা ট্রেন, তখন কি হিসাবে? অন দ্য ট্রেন, অথবা কি ওভার দ্য ট্রেন। ভালো করে বুঝছো, অন দ্য ট্রেন অথবা কি ওভার দ্য ট্রেন, দুইটাই ইউজ করতে পারবা। বাস, আই গো ড্যাশ বাস, কি হবে? বাই বাস। আর যদি বলে দা বাস, অন দা বাস, অথবা আ বাস, অন আ বাস, অন আ বাস। বুঝাতে পারছি? সেম, কারণ এ মানে ডিটার মানে আর্টিকেল, এটি একই কথা। তাহলে আমরা যদি আর্টিকেল পাই, দেখো দেখছো, আমরা যদি আর্টিকেল পাই তখন কি বা ডিটারমাইনার পাইলেই তখন আর কি বাই ইউজ হবে না। ঠিক আছে। ব্যতিক্রম কি? যেমন বাইক, অন বাইকে হয়, বাই বাইক হয় না, কারণ এটা উপরে বসে কি করতে হয়, গাড়ি চালায়। যে হর্স, হর্স মানে কি অন হর্স, বাই হর্স হবে না। ঠিক আছে, এগুলো একটু ব্যতিক্রম। তারপর হচ্ছে ফুট, ফুট মানে কি পা, এইগুলো একই ক্যাটাগরি, কি হবে? বাই ফুট হবে না। তুমি যদি বলো এটা কি যানবাহন নাকি, আমরা পা কি, ওইটা হতে পারে গানের তালে, দুই চাক্কার গাড়ি, কি যে একটা আছে না গান, বলে যাই রে। দুই দুই চাক্কা, বলো না সাইকেল এরকম। তাই অন ফুট, অন ফুট কেন বলো তো? অন ফুট কেন? অন মানে কি লেগে থাকা, অন মানে কি লেগে থাকে। কারণ আমরা তো লেগে, এই তো আমরা মাটির মধ্যে লেগে লেগে হাঁটি না, না উড়া দুরা উড়ে উড়ে হাঁটো তোমরা, কিভাবে হাঁটো? লেগে হাঁটো, এটা বেসিক একটা সেন্স। ঠিক আছে, আমরা মাটির মধ্যে কি পা রেখে রেখে হাঁটি, বুঝতে পারছি? সেই জন্য এটা কি হয়, অন। ঠিক আছে, তো অন ফুট, অন হর্স, এগুলা লিখে ফেলবো আর কি। এগুলো একটু ব্যতিক্রম টাইপের। এগুলা আর্টিকেল না থাকা সত্ত্বেও এদের পূর্বে কি বসে, অন বসে। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ। এই যে প্লেন আছে, এরোপ্লেন, সবগুলো কি হয়, বাই হয়। অন বসলে বাই রিক্সা, বাই। ঠিক আছে, তারপর আসো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বেশি পরীক্ষা আসছে। হুম। এটা স্টুডেন্টরা কনফিউজড কোশ্চেন এখানে বেশি আছে, একটু দেখো দেখো। এক নাম্বার হচ্ছে ফোন, কি লিখছি? হ্যাঁ, আরে চিরঙ্গের ল্যাঙ্গুয়েজ, আমার স্টুডেন্ট পি এর উচ্চারণ করতে বলে গেলে প, আর যদি এফ রে বলি তোর বলে প। ঠিক আছে, এটাকে ফাংশন, একটা ফাংশন, আমি বলছি এটা ফাংশন, আমাকে কি বলে ফাংশন। আর যখন এটা বলে যে প্রেপোজিশন, প্রেপোজিশন এমনটা লাগে বলো, মানে ডিপার্টমেন্ট বলে আমাকে ডিপার্টমেন্ট, আমার বলবে মানে পি কে ফ বলে, আবার এফ কে কি বলে, প বলে। তো স্যার আমি তো পরীক্ষায় ফাঁস করেছি, পরীক্ষায় ফাঁস করেছি। তো একটা হচ্ছে পরীক্ষা, ও কি বলে পরীক্ষা। দেখি এরকম আছে অনেকে, তো এটা কি বলবা, পিএইচ উচ্চারণ কি, ভালো করে উচ্চারণ করো। ইমরান, আরে ইরফান দেখো, ওর নাম কি না, ইরমান, ইরফান, আচ্ছা। ইমরান হাশেমি দেখো, মোবাইল। হুম। তারপরে মোবাইলের সাথে এরকম অনলাইন, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ইউজ করো তোমরা, ইমেল, ইন্টারনেট, আগে ইন্টারনেট লিখে ফেলি, তোমরা বুঝবা ইন্টারনেট। কিসে রে? হ্যাঁ, চ্যাট জিপিটি, হ্যাঁ। এ ফাজিল, এর একটা প্রশ্ন করে, আপনি কি আরো জানতে চান? আপনাকে আমি কিভাবে আরো হেল্প করতে পারি? আপনি কি এইসব এর প্রশ্ন মানে উল্টা পাল্টা করতে করতে মাথা গরম হয়ে যায়। তুমি যদি বলো যে লেখো এক ফাইলে যথেষ্ট, এরপর কি লিখে দেখো, এবার তুমি বললে কোন ফাইল চান আপনি? যা বলবো প্রশ্ন করতে থাকবে। ঠিক আছে, একটু আনসার দেওয়ার পর আরো প্রশ্ন করবে, মানে বিরক্ত লাগে। তুমি যদি বলো আমি রান্না স্টার্ট করতে চাই, আপনি কোন ধরনের রান্না চান? এর কথাগুলো খুব ভালো লাগে, মানে
কারো জীবনে যদি কেউ না থাকে এটাই যথেষ্ট। আমি একবার দিয়েছিলাম আর কি যে তিনে আর সাথে কত, 10। আমি বলছি আমার বন্ধু বলছে তুই ফান করে বলছ না, আমার বউ বলছে এখানে 15। তাই বলছি এখানে আমার বউ বলতেছে 15। তো উনি যদি বলে থাকে ঠিকই বলেছেন, কিন্তু আমাদের বউ যদি বলে থাকে তাহলে কি ঠিকই বলেছে, কিন্তু এমনিতে অঙ্কের হিসাবে কত আসে, 10ই আসে। মানে ওর আনসার খুব জটিল। প্রথমে ওইটা বলছে ঠিকই বলছে, কারণ আমাদের তো একটা রীতিনীতি আছে, বউ যদি ভুল বলে এটাকে কি ঠিক বলতে হবে, যা বলছে সঠিক, একটা নিয়ম আর কি। সংসার যেমন কি হয়। আসেন, এটা একটু ফাজিল। এর এই কথা বললো, এরকম উত্তর দেয়। এটা আমি আসলে ভাবছি মিথ্যা বুঝি, আসলে না, সত্যি বলতেছে। বলছে আপনি, এটা ঠিকই বলছে উনি, এটা আপনি বলে দেন, কিন্তু আমাদের হিসাবে এটা কত হয়। এআই মারাত্মক। এআই দিয়ে এখন বোঝা যায় না, এই যে আন্দোলন বিভিন্ন এআই দিয়ে করে ফেলতেছে। এআই একদম হুবহুব, একদম ইয়ার ভিডিওর মতো, রিয়েল ভিডিওর মতো। এই জন্য এখন ভিডিও দেখি সবাই কি লাফালাফি করা প্রয়োজন নেই। আচ্ছা, ফোন এটা, টেলিফোনটা পরে কি আসছে, ফোনটা আসছে, মোবাইলটা সামওয়ান অন্য কোনো এটা আসছে। এইগুলোর পূর্বে কি বসে বলুন তো, কে কি বসে? বাই। আপনি কারোর সাথে যদি মোবাইলে কথা বলেন তাহলে কি হবে? এই শব্দগুলো থাকলে অবশ্যই কি হবে? বাই হবে। কিন্তু যদি ডিটারমাইনার থাকে তো আনসার অনও হতে পারে, ওভারও হতে পারে, দুইটাই হতে পারে। ডিটারমাইনার মানে আর্টিকেল আর কি। So, আমরা এক্সাম্পল দিচ্ছি, একটু জান, এটুকু শেষ করি। তাহলে এটা যানবাহনের মতো, কার মতো? তবে এখানে একটু কথা আছে, আমরা একটু দেখতেছি, দাঁড়ান, মুছে ফেলবো। তাহলে ফোন, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট লিখে ফেলছি, ইন্টারনেট লেখার ইন্টারনেট, বাকি হোয়াটসঅ্যাপ যদি আসে, আরো যদি ইনস্টাগ্রাম, টেলিগ্রাম আছে না, এগুলো যদি আসে, সেম কি হবে? হ্যাঁ, মোটামুটি সবগুলোই সোশ্যাল মিডিয়া। এগুলো সবগুলোর সাথে কথা বলা যায়। এই, সবগুলো দিয়ে গিয়ে কথা বলা যায়, কথা বলা যায় না, কথা বলা যায়। এখন আসে এক্সাম্পল গুলো একটু ইম্পর্টেন্ট। আমি সরাসরি প্রিভিয়াস কোশ্চেনের এক্সাম্পল গুলো আমি একটু দিচ্ছি। দেখেন, নাম্বার 1 দেখেন, যে শি স্পোক ড্যাশ ফোন। 2 নাম্বার সেকশন, শি স্পোক ড্যাশ দ্য ফোন। আমি প্রিভিয়াস কোশ্চেনে দিচ্ছি, দেখেন। আরেকটা কোশ্চেন দিই, শি ইজ ড্যাশ। হুম, আমরা এটা আনসার কি বলতে পারি? বাই, রাইট। এটা আনসার কি বলতে পারি? অন অথবা কি ওভার। এরপরের আনসার কি বলতে পারি? অন অথবা ওভার, যেহেতু কি আছে না। একটু সবাই একটু মনোযোগ, এক্সাম্পল লিখি। কারণ তিনটা কোশ্চেন প্রিভিয়াস, একটু ভালো করে বুঝে। এই ধরনের কোশ্চেন যখন করছে, তো সবার দৃষ্টি চলে গিয়েছে আফটার গ্যাপ। আফটার গ্যাপের পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ফর্ম, দেয়ার ইজ নো ডিটারমাইনার or আর্টিকেল বিফোর, সো দ্যাট ইজ কল্ড বাই মেনশন ইট, রাইট। এর পরেরটা আমরা কি বলতেছি, যেহেতু আমরা আর্টিকেল আছে, সো আনসার আমরা অনায়াসে কি বলতে পারি? অনও বলতে পারি, ওভারে বলতে পারি। তো মাথায় রেখে, যখন এটা হচ্ছে ভার, এটা কি, এটা কি বার বলুন তো, বলে কি বার? হ্যাঁ, বি বার। কি বার? যখন বি বার ইউজ হবে, দাও আছে, কখনোই এখানে ওভার হওয়ার সম্ভাবনা নাই। সবসময় আনসার কি হবে? হ্যাঁ, মাথায় রাখবেন। আর যখন শুধু বার থাকবে, সেখানে আমরা চাইলে অন ইউজ করতে পারবো, ওভারও কি, দুইটাই সত্য। এই ভালো করে একটু বুঝেন। তাহলে আমাকে একটু, তাহলে একটু বি বার্বের দিকে একটু তাকাতে হবে, ঠিক আছে? বি বার মানে সে এখন কলে আছে, রানিং, চলমান। চলমান যদি কেউ কলে থাকে, তখন শুধু অন দা মোবাইল, অন দা, বা অন দা ফোন, অন দা টেলিফোন, এরকম কথা বলতে হবে, ঠিক আছে? তখন এটা যে চলমান, আমরা বুঝবো কিভাবে? বুঝবো যে বি ভার্ব আছে।
আর যখন রিভার্ব থাকবে না, অন্য যে কোনো ভার্ব হোক, যে শি কল্ড মি, এটা আসলে শি কল্ড মি ড্যাশ দ্য মোবাইল, আনসার কি অন দ্য মোবাইল, এটাও শুদ্ধ। ওভার দ্য মোবাইল, এটাও কি শুদ্ধ। ঠিক আছে। আর যদি শি শি ইজ ড্যাশ অন দ্য মোবাইল, কি হবে? অনই হবে, ওভার হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে। যদিও কি আছে দাস, এখানে ওভার হবে, এটা তো ওভার হবে। কিসের উপর ডিপেন্ড করে? ভার্বের উপর ডিপেন্ড করে। পারা যাবে? হুম, এটা আপনাদের প্রিভিয়াস। আর যদি দা কার বলি, আনসার কি হবে? প্রশ্নটা দেখেন, শি গোস, দেখেন, শি গোস কার, শি গোস, শি গোস দা কার। প্রথম আনসার কি বাই, দ্বিতীয় আনসার কি ইন, এটা ব্যতিক্রম। লিখে রাখেন, একটু মনে রাখতে হবে। প্রিভিয়াস কোশ্চেন, এই জন্য বললাম ইন দা কার না অন দা কার। ঠিক আছে। ট্যাক্সি অথবা কার, ট্যাক্সি অথবা কি কার, এগুলো আসলে কারের জায়গায় যদি কি আসে ট্যাক্সি আছে, সেম আনসার। তাহলে বলে ইউনিভার্সিটি, এয়ারপোর্ট, রেল স্টেশন, এগুলোর পূর্বে কি বসবে, কে বলতে পারবেন? ইউনিভার্সিটি, এয়ারপোর্ট, রেল স্টেশন, কি বসবে? একটু ওই ছোট জায়গার ক্ষেত্রে কি বসে at, এগুলো আলাদা করে পড়ানো কোনো বিষয় না। এখন চলে আসুন, আর পড়াবো না, এখন আমরা বাকি যেগুলো আছে যদি পড়াই, যে উইথ, অফ অর্থ কি এর, এগুলো তো প্রয়োজন নাই। উইথ মানে কি সাথে, উইদাউট মানে কি ছাড়া, এগুলো আপনাদের ক্লাসের পড়া না। ঠিক আছে। এগুলো আপনার বাই মানে কি আবার দ্বারা দিয়ে, এগুলো দরকার নেই, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন চলে যাই। ঠিক আছে, সবাই লিখেন। এখন আসেন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ার সিস্টেমটা একটু বলি। এই যাবত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যারা ছেলেরা পড়তেছে বা অনেক মনেই থাকে না, কি করবে মাথা ওই ধরে না এত, এটা আপনারা দুই ভাবে পড়তে পারেন। তো বলে দিই কয় ভাবে পড়তে পারেন, তো যেটা ভালো লাগে সেটাই পড়িয়েন। নাম্বার ওয়ান দেখেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যখন আমরা পড়বো, এক নাম্বার পড়তে পারি ওয়ার্ড দিয়ে। কি দিয়ে? ওয়ার্ড। ওয়ার্ড দিয়ে বলতে আমরা কি বুঝাচ্ছি একটু বুঝেন। ওয়ার্ড দিয়ে বলতে অনেকগুলো ওয়ার্ড যার পরে টু বসে, অনেকগুলো ওয়ার্ড আছে যার পরে ইন বসে, অনেকগুলো ওয়ার্ড আছে যার পরে অফ বসে, আছে না এরকম? কিন্তু অর্থ মিলবে না। অর্থ কি মিল থাকবে না, বুঝাইতে পারছি? তো অর্থ মিল থাকবে না এরকম থাকতে পারে না। এরকম ওয়ার্ডের ক্ষেত্রে আপনার এভাবে আপনারা পড়া মুখস্থ করতে পারেন। যেমন ধরেন আমি যদি বলি পড়, হ্যাঁ, তো অ্যাম্বিশন মানে কি বলেন না? অ্যাম্বিশন, অ্যাম্বিশন, এটা আমি নিলাম অ্যাম্বিশন। তারপর আমি নিতে পারি ক্যান্ডিডেট, বলেন ক্যান্ডিডেট। তো ক্যান্ডিডেট আর অ্যাম্বিডেট কি, অ্যাম্বিশন কি সেম কথা? সেম। এই সবগুলো এরকম ওয়ার্ডের পূর্বে কি বসে? হর বসে। তো এইভাবে আমি একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো কি করতে পারি, মুখস্থ করতে পারি। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে অর্থ জেনে। অর্থ বলতে কি বুঝি একটু আমি এক্সাম্পল দিচ্ছি। মনে করেন অর্থ বলতে আমি বাংলাতে লিখলাম যে আশা অথবা উচ্চাকাঙ্ক্ষা, একই কথা। তো আশা যত ইংরেজি ওয়ার্ড আছে, সব ইংরেজি ওয়ার্ডের পরে কি বসে? পর বসে। আপনি এরকম ইংরেজি ওয়ার্ড বের করেন। হ্যাঁ, যদি আমি প্রিভিয়াস কোয়েশ্চেন দেখি, আমি ডিরেক্টলি যদি দেখাই, হ্যাঁ, হুম, যেমন ধরেন খেয়াল করেন, হোপ অর্থ কি? অ্যাম্বিশন অর্থ কি? সেম।
এই কি কাছাকাছি তো। অ্যাম্বিশন তো কি আশা। আচ্ছা, আপনার আরো পড়ছেন ডিজায়ার তো কি, এটা সেম। ইচ্ছা আশা আকাঙ্ক্ষা একই তো। তারপর ক্রেভ, ক্রেভ অর্থ কি আশা। এই সবগুলোর অর্থ কি আশা। এই সবগুলো আসার পরে কি বসে আর বসে। এইভাবে আপনারা শিখতে পারেন। আর আপনাদের দুই ক্যাটাগরি শিখতে হবে, অথবা আপনাকে কি আরেকটা যেটা বইয়েতে আছে এ বি সি ডি সিরিয়ালে শিখতে হবে। তিন ক্যাটাগরি আছে, তো তিন ক্যাটাগরি সব বইয়েতে পাবেন। তিন ক্যাটাগরি সব বইয়েতে পাবেন না। ঠিক আছে, এখন আপনার কোন ক্যাটাগরিতে পড়লে আপনাদের সুবিধা একটু বলেন তো দেখি, আমি ওই ক্যাটাগরি পড়াবো। কোনটা দিয়ে বললে ভালো হবে? অর্থ দিয়ে? শিওর? তাহলে আমরা অর্থ দিয়ে লিখে ফেলি, আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিচ্ছি, সেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি হয়েছে। সবগুলো তো আবার সম্ভব না, মোটামুটি। তাহলে আসুন আমরা অর্থ দিয়ে পড়ি। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন লিখে অর্থ লিখেন। হুম, নাম্বার ওয়ান লিখে। খাতা দুই সাইডে লিখবে, এই পাশে লিখবেন প্রত্যাশা মানে আশা আর কি, আর এই পাশে লিখবেন প্রত্যাশী। প্রত্যাশা শব্দটা কি বলতো? নাউন। আর প্রত্যাশী শব্দটা কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। প্রত্যাশা যখন নাউন হবে তার সাথে কি হবে ফর, আর প্রত্যাশী যখন হবে তখন কি হবে অফ। ঠিক আছে, এখন আমরা প্রত্যাশী ওয়ার্ড একটা একটা করে দেখি, প্রত্যাশা একটা করে দেখি। অ্যাম্বিশন, হোপ, ডিজায়ার, গ্রিড, ইনক্লাইনেশন। আমি এই পাশে লিখতেছি, হ্যাঁ। অ্যাসপাইরেশন, এগুলো দ্বারা আপনার সিনোনিম শিখে হয়ে যাবে। ক্র্যাব, আস্ক। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের শুনে মনে রাখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন প্রেপোজিশন যুক্ত এই অর্থটা হয়। আস্ক তো কি করা, জিজ্ঞাসা করা। আসপর মানে প্রত্যাশা, আসপর মানে কি প্রত্যাশা। যেমন গি এই এরকম আবার প্রেপোজিশনের সাথে আবার অ্যাপ্রোপ্রিয়েট সাথে আবার গ্রুপ ভার্ব হয়। কি ভার্ব হয়? তখন অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধর গিভ অর্থ কি দেওয়া, গিভ আপ মানে কি? তখন আপনি গিভ অর্থ দেওয়া, আপ অর্থ উপরে উপরে দেওয়া, এরকম হবে নাকি? গিভ আপ মানে কি ছেড়ে দেওয়া, আই ডোন্ট গিভ আপ ইউ, আমি তোমাকে ছাড়তে ছাড়ি না। ঠিক আছে, এটা আমি তোমাকে কি যে ছেড়ে দেই, এটা নেগেটিভ বলছি, পজিটিভ বলছে গাদা। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ। ঠিক আছে, এই কোন দিন দেখছো? তাহলে এই শব্দগুলোর পরে কি হবে বলো তো? কি হবে? পর। এখন আসো প্রত্যাশী, একটু কম্পারেটিভ পড়তে হবে। এখন অ্যাম্বিশন না শুধু অ্যাম্বিশাস আছে, দেখো অ্যাম্বিশাস, তখন কি হবে? তখন তুমি বললে অ্যাম্বিশাস পর, হবে না। কি হবে? অ্যাম্বিশাস অফ হবে। যেমন ধরো কিনা হুপ না এসেছে হুপ ফল, তখন কি হবে? ডিজাইনার ডেজারাস। এরকম যে আরো যদি বলি গ্রিড আছে, হ্যাঁ গ্রিড না হচ্ছে গ্রিডি হয়। ইউ আর গ্রিডি অফ মানি, ইউ আর গ্রিডি অফ মানি। ওই যে যৌতুকের জন্য যখন দাবি করা হয় তখন আমরা তাই বলি ইউ আর গ্রেডি পারসন, ইউ আর গ্রেডি পারসন। আর যদি সে কিসের জন্য লোভী ওইটা যদি বলতে চাই, ইউ আর, ইউ আর দ্য গ্রেডি অফ, বা গ্রেডি অফ কি বলেন না, গ্রেডি অফ না ফর, গ্রেডি ফর মানি, গ্রেডি অফ মানি। আপনার মুখ দিয়ে অফ জীবন আসবে না। এখন অপশন যদি থাকে গ্রেডি ড্যাশ মানি,
99% স্টুডেন্ট আসবে ফর, বুঝেই যায় এটা, আমাদের মুখে বললেই হয়। ধাক্কা দিলে কি চলে আসে? ফর চলে আসে, ইউ আর গ্রেডি ফর মান। অথচ আনসার কি? বিকজ এটা নাউন, ওটা কি এডজেক্টিভ। যদি গ্রিড হতো তাহলে কি আনসার তো ফর। ঠিক আছে, লিখছ। আরেকটা আছে, এই কি পাশে আরেকটা ওয়ার্ড লাগে, লং। লং ফর, লং ফর অর্থ কি করা? প্রত্যাশা করা। কারণ প্রত্যাশা সবসময় দীর্ঘায়িত হয়। যেমন জবের জন্য তোমার একটা প্রত্যাশা আছে না, চাইলেই জব হয়ে যাচ্ছে নাকি? এটার জন্য তোমার একটা লং প্রসেস, একটা কি চলতেছে, আশা আকাঙ্ক্ষাটা দীর্ঘস্থায়ী হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা যদি বলি ইউ আর লং ফর ইউর জবস বা গেটিং জবস, গেটিংস, তো ফর হবে না অফ হবে? ফর হবে। ঠিক আছে, কি হবে? ফর। তাহলে এডজেক্টিভ হলে কি হতো? অফ হতো। ঠিক আছে, পারা যাবে। নেক্সট, নেক্সট আমি একদম ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি, তারপরে লিখো যোগ্য। যোগ্য যত ইংরেজি আছে সবগুলোর জন্য হবে ফর। কি হবে? ফর। এক নাম্বার যোগ্য যদি আমরা বলি কম্পিটেন্ট, তাহলে তুমি, আমি বললাম তুমি এই জবের জন্য যোগ্য, তাহলে কি হবে? ইউ আর কম্পিটেন্ট ফর দা পোস্ট বা জব। ঠিক আছে, তারপরে আসো কম্প্যাট। কম্প্যাট মানে যোগ্য। তারপরে ফিট, ফিট মানে কি? তারপরে সিট, কিন্তু সিট মানে বর্ষা, কিন্তু সিট ফর মানে হচ্ছে যোগ্য। সিট ফর মানে হচ্ছে কি? হম। তারপর হচ্ছে সুইটেবল, সুইটেবল। চ, একসাথে অনেকগুলো ওয়ার্ড শিখতে পারবো। তারপর যদি আমরা যদি বলি ফিট, সি, সুইটেবল, আরটা পরে কি আসলে এলিজিবল। কি এলিজিবল মানে কি? এটা এলিজিবল মানে কি? ইউ আর এলিজিবল ফর দা পোস্ট, ফর দা পোস্ট, তুমি এই পোস্টের জন্য কি যোগ্য। সবগুলো সেম অর্থ, এ টু জেড। তাহলে এগুলার পরে কি বলবে? পর। এভাবে শিখলেই তোমরা অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, আমি খুব ইম্পর্টেন্ট আরেকটা তোমরা অভাব। হুম, লিখো সবাই, না সরি, অভাব পড়লে প্রসিদ্ধ লিখো, প্রসিদ্ধ। প্রসিদ্ধ সবগুলো দিচ্ছে না একদম। আহ, ঘন ঘন পরীক্ষায় সবচেয়ে বেশি বেশি এগুলো আসে। প্রসিদ্ধ, প্রসিদ্ধের পরে নাকি ফর বসে, যেমন ফেমাস। বলো ফেমাস এর সাথে কি হবে? ফর। যেমন নোন, যেমন রিমার্কেবল, মার্ক, রিমার্কেবল। আরটা প্রিভিয়াস কোশ্চেন আসছে রিপোর্টেড। রিপোর্টেড মানে কি রে? এগুলো তোমরা মানে শব্দ দেখলে বলতে পারবা এটা যে প্রসিদ্ধ, মানে এগুলো তোমাদের কাছে পরিচিত ওয়ার্ড। ঠিক আছে, রিপোর্টেড, রিমার্কেবল, রিপোর্টেড। তারপর আরেকটা ওয়ার্ড নাও, নোট। এটা আসছে নোট, এন্ড এটি নোট। নোট ফর মানে কি? প্রসিদ্ধ। নোট ফর মানে কি? প্রসিদ্ধ। এগুলোর পরে কি বসে? ফর বসে। তারপর আমরা চলে যাই অভাব। অভাব ওয়ার্ডের সাথে হয় অফ সবসময়। ঠিক আছে, অভাব যেমন আমরা দেখি অভাবে আছে ইগনোরান্ট। ইগনোরান্ট এটা আসছে পরীক্ষায়, ইগনোরান্ট। ঠিক আছে, ইগনোরান্ট অফ মানে কি? অভাব কিন্তু, হ্যাঁ। তারপর আরেকটা ওয়ার্ড আছে তোমার ল্যাক, ল্যাক অফ, এটা তোমাদের মুখ দিয়ে চলে আসে। তারপর হচ্ছে আই ওয়ান্ট অফ মানি, আমার কিসের অভাব? আই ওয়ান্ট অফ মানি, টাকার অভাব। তারপর হচ্ছে উইক, উইক মানে দুর্বল, উইক অফ মানে কিন্তু অভাব। আর যারা অভাব এরাই দুর্বল। পৃথিবীতে গরিব মানে কি? অভাবী, দুর্বল, গরিব। গরিবের অপর নাম হচ্ছে অভাব।
অভাবের অপর নাম হচ্ছে দুর্বল। ঠিক আছে, সব সেম ওয়ার্ড। কিন্তু যদি গরিব যারা, এদের ব্রেনে পড়ালেখা ঢুকবে না, সুস্থ চিন্তা আসবে না। ঠিক আছে, আওলা জাওলা কথা বলবে। গরিব টেবিলে বসলে পড়তে পারে না তো। যারা গরিব, টাকা পয়সার অভাব আছে, এরা টেবিলে বসে টানা 10 ঘন্টা পড়তে পারবে না। কিছুক্ষণ পরে চিন্তা হবে আমি কিছুক্ষণ পরে নাস্তাটা কি দিয়ে করবো। ও বলতেছে ঠিক এটাই। এরকম অনেকে আছে। অনেকে দেখবে সকালে আসে লাইব্রেরিতে, দুপুরে খাবারটা কি দিয়ে খাবে, এটা যে কারণে সকালে যে টাইমটা 3 ঘন্টা এটা লস। খাবার টেনশন, 3 ঘন্টা পরে পরে নেই। ওই বন্ধুকে ম্যানেজ করে, ওই বন্ধুকে ম্যানেজ করে। ঠিক আছে, কারণ ক্যাডার সার্ভিসে 99% এই অভিজাত শ্রেণী। এটা মাথায় রেখো। ঠিক আছে, তো তুমি যদি একটু সব গুছিয়ে তারপর পড়াশোনা করো। এই জন্য যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট শেষ করেছে, অনার্স ফার্স্ট ইয়ার ভাই বোনেরা আছে, অবভিয়াসলি কাজে লাগাই ফেলবা। তোমার মতো এরকম গরু বানানোর দরকার নাই। আমি আমার নিজেকে বলছি। ঠিক আছে, অ্যাজ ওয়েল এস তোমরা দেখো অনার্সে কি করছো। কিছুই করো নাই, ঘুরছো মিয়া। হ্যাঁ, বান্ধবী নিয়ে ঘুরছে পুরা অনার্স লাইফে। লাভটা কি হয়েছে বিনিময়ে? বান্ধবীও নাই, টাকাও কি নাই। অবশেষে ওই আছে। ঠিক আছে, এটা সত্য, টিচার আচরিত। এখন যারা অনার্সে পড়ে ফার্স্ট বন্ধু, ভাই বোন যারা ছোট সবারই আছে মোটামুটি, অনেকে থাকবে। তো কি করবেন, ক্যারিয়ারের জন্য হয়তো তাকে করবেন, কম্পিউটার আছে, আইসিটি অনেক কিছু আছে, এক্সপার্ট বানাই ফেলবে। এবং তারা বলবেন তুই একটা কিছু করে টাকা ইনকাম করতে থাক। এরপরে সে ফোর্থ ইয়ার কমপ্লিট, সিদ্ধান্ত নিবে টাকা আছে ব্যাংকে 8-10 লাখ, সে কি ক্যারিয়ার এস্টাবলিশ করবে, না এই টাকা দিয়ে অন্য কিছু করবে। তখন সে চাইলে বিদেশে যেতে পারবে, চাইলে আবার কি দেশেও কি, আবার চাইলে এই টাকা বসে বসে খাবে আর ক্যারিয়ারের জন্য কি পড়াশোনা একদম নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে। 1 বছরের জব হয়ে যাবে। লজিক্যাল কথা, এই বাস্তব কথা মানে না, আমি দেই সমস্যা। তোমার যুগ আর এই যুগ অনেক পার্থক্য। তুমি চলে আসছো, ওরা পারবে না এটা। আর এগুলো তোমাদেরকে দেখে এরা এরা আগে ভাগেই ফিটফাট। এখনকার তোমাদের দিকে তোমাদের ছোট ভাই বোনরা কি একদম আগে দেখে আমার আপু একটা মাস্টার্স করে বসে আছে, কিছু করে না। এর চেয়ে ভালো বুঝছি পড়াশোনা করলে হবে না, অন্য কিছু লাগবে, স্কিল লাগবে। ঠিক আছে, এখনকার ছেলেমেয়েরা সব আইএলটিএস স্কোর। আরে ইন্টারে অনেকগুলো আইএলটিএস 7-8, এরা 7-8 তুলতে পারো, তুমি 6 তুলতে পারবে না। কারণ তোমার ব্রেন আর ওর ব্রেন আকাশ পাতাল ব্যবধান। তোমার ব্রেনে কেউ টোকা দিলে সব বের হবে কি চিন্তা আর চিন্তা, মানে এগুলো যে বের করে একটা রাখা যায়, মিসাইল হয়ে যাবে। নিশ্চিত মিসাইল হবে, পারমাণবিক বোমার চেয়ে কম হবে না। ঠিক আছে, আর যদি বাচ্চা কাচ্চা কারো থাকে, কথাই নাই, এগুলো ওই নিজেরই পারমাণবিক বোমা। ঠিক আছে, তোমাকে দৌড়াবে, এই শান্তি দিবে না। ছিলাম এগুলো, কিন্তু এখনকার বাচ্চা আমাদের মতো না। আমাদের তো আম্মু, আমি শুনছি যে আমাদেরকে নাকি ওই পিটার টিটার আছে না এগুলা, যে শুয়ে রাখছে, আমরা শুয়ে রয়েছি, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো কাউরে জ্বালাইছি। এখনকার বাচ্চা কি টেন টেন করে দৌড় মারে। হ্যাঁ, বাতারির মতো সব কি। আরে কল আসার সময় পাও না, চৌধুরী এইটুকু বুঝছো। জি, জি স্যার, আমি তো ক্লাসে। কি বলেন, আপনি অসুস্থ আমি জানি না, তাহলে আপনি দেখতে আসলাম। তাহলে আমি ক্লাসে পড়ে আপনাকে বল দিই। হুম, তাহলে কি অভাব, আরে অভাব, অভাব আইসা আমাকে। তাহলে উইক মানে কি দুর্বল। এই এদিকে আছেন, সবাই স্ট্রং হন। ঠিক আছে, অনার্স সবার শেষ না? মাস্টার্স শেষ? আর না স্যার কে, না স্যার কে, অনার্সে কে আছেন? অনার্স শেষ হয় নাই কার কার? আপনার শেষ হয় নাই কোন ইয়ার? থার্ড ইয়ার, ঠিক আছে, ভালো টাইমে আসছে। আর কে? আরো ভালো। পারলে তো আমি বলতাম ইন্টার থেকে চলে আসেন। একদম পাক্কা টাইমে আসছে ফার্স্ট ইয়ার থেকে। এরা 2 বছর পড়াশোনা করলে এমনিতে একটা, তবে রেগুলার করতে হবে, তাইলে এদের জব হবে তাড়াতাড়ি। ঠিক আছে, এদেরকে কিন্তু আমরা বলতেছি সেকেন্ড ইয়ার পড়াশোনা বাদ দিয়ে চলে আসছে, আসলে এটা ঠিক আছে এদেশে।
বাস্তবিক মানে একাডেমিক পড়ার সাথে জবের পড়াশোনা কি নাই? আচ্ছা বলুন তো আছে কেন? আমি অনার্সে 4 বছর মাস্টার করছেন, বলুন তো জবের পরীক্ষার সাথে মিল আছে কিনা? পুরো ভিন্ন সিলেবাস কিনা? পুরো ভিন্ন। শুধু ইংলিশে যারা পড়ে ইংলিশে যারা পড়ে এদের মিল নেই। হ্যাঁ, পড়াশোনা করছে সাহিত্যটা ওই 15 মাস এটা মিল পাবে, আর কিছুই মিল নেই। আর গ্রামার, ইংরেজি যারা পড়ে এরা গ্রামার পারেই না। আর বলতে পারে কেন? কারণ এরা তো পড়েই না, এত গ্রামারই নাই। ঠিক আছে, এগুলো এক্সট্রা ভাবে শিখতে হয়। বুঝতে পারছি। ও বাংলাও আছে, বাংলাও কি same। আর যে কিছু কিছু বিষয় আছে বাংলা ইংলিশ এগুলোতে নিজের এক্সপার্ট হয়ে যেত, স্টুডেন্ট পড়ায় পড়ায়। ঠিক আছে, এগুলো হতে হবে, না এগুলো চাকরির জন্য কাজ করলে লাগবে এগুলা। দ্বিতীয়টা চলে যাও, ভয়। এটা আসছে ভয়। আফ্রেড এর সাথে কি হবে বলো তো? কে বলতে পারবা? গুড, ভয়ের সাথে কি হয়? অফ, ইজ afraid অফ। তারপর আরেকটা কোশ্চেন হচ্ছিল ফিয়ার, সহজ ওয়ার্ড, afraid। তারপর কি? ফেয়ার, ফেয়ারফুল আসতে পারে। দুইটা এফ মেরে দিছি নাকি? একটা afraid অফ, ফেয়ার অফ, এই দুইটা ওয়ার্ডে প্রিভিয়াস কোশ্চেন এসেছে। আমি প্রিভিয়াস দেখে দেখে দিচ্ছি যেগুলো একদম আমি আগেই দাগে রাখছি। তারপর আসুন গঠিত। গঠিতর সাথে সবসময় কি হয়? অফ হয়। যে এই গঠিত কতগুলো ওয়ার্ড আছে, গঠিত কি কি থাকতে পারে? যেমন আসছে কনসিস্ট। কি আসছে? কনসিস্ট বা কম্পোস্ট। কম্পোস্ট মানে কি রে? গঠিত। কনসিস্ট মানে কি? তাও গঠিত। তারপরে আসুন মেক। মেক মানে কি? গঠিত। আরেকটা আছে বিল্ড। বিল্ড মানে কি? কিরে কারেন্ট চলে গেছে নাকি? ঠিক আছে। না, অফ করে দেয় নাই। কারেন্ট চলে গেছে। অফ, মানুষ না এসে অফ করে কিভাবে? না, কিছুক্ষণ আগে দিয়ে গেছে। অফ করে দিছে। হম, কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন। তো এইগুলোর সাথে কি হবে? কম্পোজ, কনসিস্ট। তবে কনসিস্ট নিয়ে একটু কথা আছে, দেখেন কনসিস্ট আরেকটা আছে। কনসিস্ট শব্দ অর্থ যে নিহিত। বলেন, কনসিস্ট শব্দ অর্থ কি? জি, নিহিত বোঝায়। নিহিত, নিহিত মিন্স তখন কিন্তু কনসিস্টের সাথে অর্থ লিখে রাখবেন। কনসিস্ট ইন হয়, তখন অর্থটা কি হবে? নিহিত। কোন একটা বিষয়ের উপরে মধ্যে অবস্থান করা। যদি এরকম আসে ইউ আর কনসিস্ট ড্যাশ ইউ মি, তাহলে কি হবে? আমার দ্বারা কি তারা তৈরি করা হয়েছে নাকি? অবশ্যই না। তাহলে কি হবে? ইন, কনসিস্ট ইন, কনসিস্ট ইন। তারপর আসো উদাসীন। লিখেন উদাসীন। উদাসীন, উদাসীনের সাথে কি হয়? অফ হয়। যেমন রিগার্ডলেস, রিগার্ড। এটাকে ইংলিশে লেস না বলে ছোট উচ্চারণটা করে রিগার্ডলাস। কি লাস? রিগার্ডলাস। তারপরে আসতে পারে খেয়ালাস। আমরা লেস বলি কিন্তু উচ্চারণের সাথে কি হয়? লাস, খেয়ালাস। তাহলে রিগার্ডলাস, কেয়ারলেস, রিগার্ডলাস, কেয়ারলেস। তাহলে আপনাদের আরেকটা ছিল হ্যাডলেস বা হেডলেস। হেড হতো কি? মাথা। তখন থাকবে না, মাথা না থাকলে কি কারোর জন্য জন্য আপনার মাথা ঘামানো হবে না, তখন তার প্রতি আপনি কি থাকবেন? উদাসীন। সহজ, ইউ আর হেডলেস অফ মি। তুমি আমার ব্যাপারে উদাসীন, আর কাউকে দেখলাম না। ঠিক আছে। তারপরে আসুন, আর আসছি কিন্তু দেখি এইটুকুই। তারপর চলে যাই নিয়োজিত থাকা। নিয়োজিত থাকাটা আপনারা লিখি নিয়োজিত। তো নিয়োজিত বলতে, নিয়োজিত থাকা আমরা বলেন এই কাজের জন্য আপনি নিয়োজিত, একের জন্য সে নিয়োজিত, এইরকম টাইপের যদি বুঝাই, তাহলে আমরা এটা ইউজ করব ইন। ইউজ করব ইন, ইউজ করবো। যেমন অনেকগুলো আসছে পরীক্ষাতে, এটা এটা একটু বেশি আসছে পরীক্ষায়। যেমন বাউন্ড, বাউন্ড এর সাথে কি হবে? ইন। বাউন্ডেড মানে নিয়োজিত থাকা। এটা একটা কোশ্চেন করেছে। তারপর হচ্ছে কনফাইন্ড, এটাও আসছে পরীক্ষায়। কনফাইন্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, কনফাইন্ড ইন। তারপরে আসেন এঙ্গেজমেন্ট যে করেন আপনারা, এঙ্গেজড হয় না? এঙ্গেজড ইন,
ঠিক আছে, তারপর হচ্ছে ইনভলভড। তো আপনি কি যদি বলেন না আমি এই কাজের জন্য কি ছিলাম না, ইনভলভড ছিলাম না, ঠিক আছে, ইনভলভড ইন। তারপর আসেন পারসিস্ট, এটাও আসছে পরীক্ষায়, পারসিস্ট, পারসিস্ট, পারসিস্ট ইন। তারপরে টেক এর সাথে আমরা ইন যুক্ত করলে তখনই কি হবে, অর্থ নিয়োজিত হবে, টেক ইন, টেক ইন, ঠিক আছে, টেক ইন মানে কি, নিয়োজিত থাকা। তারপর আরেকটা লিখেন দক্ষ। এটা কয়েকবার পরীক্ষায় আসছে, আমরা একটু দেখবো। দক্ষ, দক্ষ অবলিক দিয়ে অদক্ষ লিখতে পারেন, দক্ষ অদক্ষ যাই হোক। দক্ষ লিখছেন, দক্ষ ইন লিখেন, দক্ষর সাথে কি হবে, ইন। দেখুন অ্যাডাপ্ট, এক্সপার্ট, এটা পরীক্ষা এইগুলো বেশি এসে পরীক্ষা, ঠিক আছে। অ্যাডাপ্ট, অ্যালেক্স না লিখছি, এই কিন্তু এটা অ্যাডাপ্ট, এক্সপার্ট, অ্যাপ্ট, অ্যাপ্টও তো কিন্তু দক্ষ কিন্তু। আর প্রিভিয়াস কোশ্চেন আর কি আসছে, প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট শব্দ অর্থ কি, দক্ষ, ইউ আর প্রফিসিয়েন্ট ইন ইংলিশ, ইংলিশে দক্ষ, ঠিক আছে। তারপর দেখো ভার্স্ট, এটা নতুন অর্থ, এটা আসছে বিধায় অনেকে বুঝছে না। তো কিন্তু যাদের সিনোনিম গুলো জানা থাকে ভালো, সে লিখতে পারে খুব ভালো। ভার্স্ট, VRSED, ফার্স্ট ইন, এটা অর্থ দক্ষ। হুম। তারপরে যে অদক্ষ যদি বুঝাই, হ্যাঁ, তবে একটু খেয়াল করে ব্যতিক্রম এর পাশে লিখে রাখবেন, যাতে মনে থাকে। ব্যতিক্রম, দক্ষ আমরা বলতে পারি গুড, আপনারা এই জায়গায় এসে বলবেন কি, এটা দিয়ে আপনি বলছেন দক্ষ কি হবে, ইন হবে। কিন্তু গুডের সাথে কি হবে, হ্যাঁ, যদি ব্যাডও বুঝায় তো কি, হ্যাঁ, আর একটু বাট, উইক, কম, ঝামেলাকে একটু দূর করে দিচ্ছি, যাতে ঝামেলা না থাকে। দেখেন দক্ষ বুঝাতে এটা তো, এগুলো তো দক্ষ কিন্তু, দক্ষ বুঝাতে আমরা ইনি হয় সবসময়। অদক্ষ বুঝাতে কি বসে, দক্ষ অদক্ষ দুটোটাই কি ইন হয়, কিন্তু এই দুইটা ওয়ার্ড ছাড়া, গুড আর ব্যাড। গুড এর সাথে অ্যাড হয়, ব্যাড এর সাথে কি, দক্ষ আর অদক্ষ উভয়ের সাথে কি বসবে, এক্সপার্ট না ইনএক্সপার্ট বললে কি হবে, ইনই হবে, চেঞ্জ হবে। কিন্তু এই দুইটা ওয়ার্ড কি, ব্যতিক্রম, গুড এট, এইগুলো বলে গেছে, গুড এট ইংলিশ, ম্যাথমেটিক্স। তারপর লিখেন সন্তুষ্ট, কিসের পর্যন্ত চলে আসে, সন্তুষ্ট, সন্তুষ্ট লিখতে হবে বলতো, with, right, সন্তুষ্ট লিখে satisfied, satis, কি হবে, satisfied with, satisfied at হয়, ব্যক্তির সাথে যদি আপনার সম্পর্ক হয় তাহলে উইথ হবে, বস্তুর সাথে যদি আপনি স্যাটিসফাইড থাকেন তাহলে অ্যাট হবে, ঠিক আছে। আই এম স্যাটিসফাইড অ্যাট মাই রেজাল্ট, অ্যাট মাই, আই এম স্যাটিসফাইড উইথ ইউ, ক্লিয়ার। এগুলো গত ক্লাসে স্যারে পড়াইছি, তো ভয়েসের মধ্যে এগুলো আছে। পাই না বসে বলে কি, পাই না বসে উইথ হতে পারে, ইন হতে পারে, এই ধরনের বাইয়ের পরিবর্তে অন্য প্রেপোজিশন দ্বারা কি হতে পারে, প্যাসিভ ভয়েস হতে পারে, বুঝতে পারছি। যেমন নো, আই নো ইউ, আমি তোমাকে চিনি, তোমার দ্বারা আমার দ্বারা তোমাকে চেনা হয়, ইউ আর নোন বাই মি, দ্যাট ইজ নট কারেক্ট, টু মি, কি যেন বাই ইউজ করেন, গত ক্লাসে ভয়েসে পড়ছে, বলেছে না, তো এইটা হচ্ছে আই স্যাটিসফাইড ইউ, আমি তোমাকে সন্তুষ্ট করি, ইউ আর স্যাটিসফাইড
বাই মি না উইথ মি? উইথ ব্যক্তি। ঠিক আছে, আনস্যাটিসফাইড ড্যাশ মাই রেজাল্ট, এটা কি হবে? at কি হবে? at। ওই সময় উনি বলে দেন যে ব্যক্তি হলে কি হবে উইথ হবে, বস্তু হলে কি হবে at। তো ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কাজে লাগে। তো আমরা কি করেছিলাম? সন্তুষ্ট, সন্তুষ্টের ক্ষেত্রে কি লিখেছিলাম? উইথ কন্টেন্ট, সিওন কন্টেন্ট। ওটা আসছে স্যার গত কি বছর হচ্ছে না কি তো? আসছে? কন্টেন্ট প্লিজড, নেভার কস্ট, প্লিজড ওকে, সন্তুষ্ট। আরেকটা ওয়ার্ড আসছে ওভারহ্যাং, ওভারহ্যাং, ওভারহ্যাং অর্থ কি? ওভারহ্যাং, এল এর উচ্চারণ এখানে হবে দেখতে, সবগুলোর সাথে কি হবে? with। এখন যদি সন্তুষ্ট জায়গায় যদি আমি বিরক্ত বুঝাই, তাও বলেন না, তাও কি ব্যক্তি বুঝালে উইথ হবে, বস্তু বুঝালে কি হবে? at। সেই যেমন অ্যাংরি কি হবে বলে? হ্যাঁ, তোমার সাথে রাগ, আমার রাগ, আই এম অ্যাংরি উইথ ইউ, আই এম অ্যাংরি। ঠিক আছে, disappoint, ঠিক আছে, displace, this place, place এর বিপরীত আর কি, সবগুলো কি? disgusted। হলো, তোর ভাই তোর সাথে আমার চলতে গেলে কি বিরক্ত লাগে, এরকম আছে না? তো very disgusted with you, তোর সাথে থাকে আমার জীবনটাই শেষ। কোন একটা মানুষের সাথে তোমার যদি ডিসগাস্টিং লাইফে, তাহলে তোমরা এরকম ইউজ করতে, উইথ ইউজ করতে পারো। ঠিক আছে, এরপর আসো সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসছে, বিরত থাকা। বিরত, তোমরা বিরত শব্দটা শুনেই বুঝতে পারছো এখানে কি হতে পারে? from হতে পারে। তো এই ওয়ার্ড গুলো একটু ভালো করে জানা থাকতে হবে। তো গত 42 stay a bus stay, stay means বিরত, কি দেখা? বিরত থাকে। তারপরে এটা কোশ্চেন অ্যাপার্ট, অ্যাপার্ট তো আসছে, প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখো। তখন আমার মনে হয় না লেকচার পরে তোমরা গিয়ে প্র্যাকটিস করো, মনে হয় না। এভার্স আজকে পড়া একটু থিওরিক্যাল, কি থিওরিক্যাল পড়া, যদি বুঝছি রং ঢঙের পড়া আজকে কম পাবো। Yes, অ্যাবার্ট, বুঝছো? অ্যাবার্ট নাও, অ্যাবার্ট ওটা আসছে, তারপরে অ্যাবার্ট নেক্সট কি হবে? অ্যাবার্স, অ্যাবার্সিস ও অ্যাবার্স। তারপর নাও ড্যাসিস্ট, পারসিস্ট তো কি রে? ওরা আছে বলে বলি, পারসিস্ট কি? পারসিস্ট, হ্যাঁ, and persist in your mind, never কেমনে অ্যানাউন্স কে ইমপ্রেস করে। হ্যাঁ, আরেকটা প্রিভিয়াস কোশ্চেন, ভেরি গুড, রেফ্রেইন, রেফ্রেইন মানে কি? বিরত থাকা, ঠিক আছে, রেফ্রেইন। সিস্টার স্টে, রেফ্রেইন স্টে, পার্ট, পিএল পার্ট। তারপরে আরেকটা লিখতে পারি কিপ, কিপের অনেক অর্থ আছে। কিপ ফ্রম মানে কি বলতো? কিপ ফ্রম মানে কি? বিরত, তেমন মানে লাস্ট যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে এক্সপ্লোড। একসাথে শিখবে, এই সবগুলোর অর্থ কি? বিরোধী। তো পাশাপাশি আমরা এইভাবে শিখলে, যেমনি ভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখতে পারি, কি শিখতে পারবো? অনেকগুলো সিনোনিম শিখে দেবো। একটার পরিবর্তে আমরা এইভাবে শিখবে, আমার কাছে এইভাবে সবচেয়ে বেশি মনে ছিল। ঠিক আছে, এভাবে তোমরা বেশি বললে পড়তে পড়তে প্রতিদিন কিছু মেমোরাইজিং পার্ট আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হচ্ছে মেমোরাইজিং একটা পার্ট, মুখস্থ করার পার্ট। এটা তোমাদের ডেইলি রুটিনে থাকতে হবে। ওয়ার্ড যেমন তোমরা ভোকাবুলারি পড়ো, সেম টু সেম এটাও থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের পড়াটা একটু আসবে। আর সবচেয়ে বেশি এগুলো প্র্যাকটিস করলে ভালো হবে। কারণ বিসিএস বলো আর অন্য অন্য জব বলো, সবগুলোই প্রিভিয়াস কোশ্চেন, একদম 90% থেকে 99% প্রিভিয়াস কোশ্চেন। তো যেহেতু
প্রিপোজিশন বলি বা অন্যান্য প্রিভিয়াস কোশ্চেন যে আমি যদি প্রশ্ন আকার গুলো ভালো করে পড়ি আর এভাবে মুখস্থ করি তাহলে আমার জন্য সবচেয়ে বেটার। হ্যাঁ, এমনিতে কিন্তু এগুলোতে ঝামেলা হবে, এগুলাকে ধর মানে ভয়ে কেউ আনসার করতে চায় না, মনে করে একটা হয়ে যায় কি আরেকটা, এজন্য অনেকে ভয়ে আনসার করতে চায়। তো না করাটা নেগেটিভ মার্ক যেটা আছে ওই কারণে সে ভয় করে। তো আমাদের মনে রাখতে হবে এগুলোতে নাম্বার যারা তুলতে পারবে এরাই জব এগিয়ে থাকবে, মানে এগুলোতেই স্টুডেন্টের মার্ক কমে যায়। ঠিক আছে, মেমোরাইজিং পার্টে স্টুডেন্টের মার্ক কম, গ্রামার পর এভারেজে মোটামুটি 70% স্টুডেন্ট যারা জবে হোল্ডার তারা পারে। যেমন ধরো আগামীতে 42 কততম 48তম বিসিএসসি তারা পরীক্ষা দিবে ডাক্তাররা, মাত্র 56 আছে। কত এটা 56,000, তো 56,000 হলেও এখানে কিন্তু করা করা মাল আছে, বুঝছো? হাসিয়ে না, হাসি কি কমপক্ষে 20,000 আছে। ঠিক আছে, কারণ এটা এই জবটা তো সহজ, সবচেয়ে সহজ জব। এমসিকিউ দাও, ভাইবা দাও, জব নিয়ে নাও। কথা বুঝো না, এমসিকিউ দিয়ে ভাইবা মানো। তুমি তো পিসিএস দিলে টিলি দিবা, রিটেন দিবা, তারপরে কি ভাই ওইটা হইলে না এদেরকে বাদ দেয়। ভাইবা পর্যন্ত যারা যেতে পারে মোটামুটি সবারই হয়ে যায়, তার কারণ বাংলাদেশে ডাক্তার গিয়েছে চাহিদা বেশি, আমরা খাই বেশি, উল্টা পাল্টা খাই বেশি। তো ডাক্তারে কি এখন মানুষ অল্প দূর সুস্থ করে দেয়। তুমি একটা কোনো জায়গায় জার্নি করো, অসুস্থ হয়ে যাবে। আর সবচেয়ে আমরা যে অজ্ঞ জাতি হচ্ছে আমরা ফার্মেসি ডাক্তার থেকে খাই, হ্যাঁ ডাক্তার নাকি, ওকে ডাক্তার নাকি, অত তুমি বলা হয়েছো। আমি তো বেশিরভাগ আমি যে কোনো ফার্মেসি ট্যাবলেট নেই, তো আমি এটাকে মেডেক্সে দেখে নিই। মোবাইল ইউজ করবে কি জন্য, মেডেক্সে দেখবা ওষুধের দাম বাড়তি না কমতি, মেডেক্সে যাইবা ওষুধের নাম লিখবা, তো এটা কি কি কাজে কিন্তু বাংলা ইংলিশ ভার্সন আছে বাংলা ভার্সন আছে, ক্লিক করবা ওষুধের নাম দিতে চলে আসে, আবার এটা প্রাইস কত এটা তুমি জানতে পারো, ডিটেলস এটা তোমার রোগীর ওষুধ কিনা এটাও তুমি জানতে পারো, সব লেখা আছে। এগুলো চ্যাট জিপিটি বানাই চলে যাবে, সব চ্যাট জিপিটি। এটা বললাম একটা, ও বলে আর চ্যাট জিপিটি বলে কি বলো তোমার নাম, ও এর নাম্বার ভুল বললে বলে সন্তুষ্ট। চ্যাট জিপিটি দেয় না, ওটা তো ডাইরেক্ট ওয়েবসাইটে দেয়, বাংলাদেশের ওয়েবসাইট, বাংলাদেশের ওষুধ কিন্তু ভালো। ঠিক, বাংলাদেশের ওষুধ তো অনেকগুলো আসতে তো চলে, তুমি হাসাহাসি করো। ঠিক আছে, বাংলাদেশের ওষুধ মেডিসিন ভালো, বাংলাদেশে অন্যান্য রাষ্ট্রের চেয়ে আমাদের মেডিসিন দাম কম, রাষ্ট্রের মেডিসিন কি অনেক বেশি, এটা আমাদের জনসংখ্যাটা একটু বেড়ে গেছে, এই কারণে কি সমস্যা। আমরা অন্য সমস্যা, যেমন স্লোগেনে কত কোটি মানুষ চাষ করে বলবো তো, 3.5 কোটি। কত কোটি? 3.5 কোটি। অর্ধেক হচ্ছে প্রবাস, অর্ধেক কি প্রবাস। আমরা কত কোটি বলো তো? 25 কোটি হবে, 16 কোটি। তো দেখো না মানুষের কি একটা অবস্থা। এখানে এখানে গেলে একটু বোঝা যায় মানুষের কি অবস্থা। কমপক্ষে কত কোটি হবে, এটা ইন্টারনাল হিসাব, ইন্টারনাল হিসাবে 15 কোটি, 25 কোটি হবে। গভর্নমেন্ট হিসেবে কত এমনি বলে 16 কোটি, কারণ শুধু হাসিনা আসার সময় 7 বছর হয়ে গেছে। প্রতি সেকেন্ডে বিশ্বে 43টা বাচ্চা হয়, ওইটা প্রায় দিকে বড় না, প্রতি সেকেন্ডে কয়টা, আর 1 সেকেন্ডে বাচ্চা কয়টা হয়, 1 সেকেন্ড। এটা বুঝো কি অবস্থা। এই যে তুমি হাসছো ইমরান হয়ে গেছে, হাসেন বিশাল একটা গান, তো হবে সের মধ্যে বাংলাদেশ অন্যান্য দেশের জনসংখ্যার সমান।